সাখাওয়াত ভাই, প্রত্যেকটা মডিউলের শেষে যে প্রবাবল কোশ্চেন আছে ওই কোশ্চেন প্যাটার্ন গুলি নিয়ে কি আলোচনা হবে? কোশ্চেন প্যাটার্ন বলতে কোনগুলা ভাইয়া? ওই যে প্রত্যেকটা মডিউলের শেষে যেই ইয়ার বই যেটা আছে, আইবিবি যে বইগুলি আছে, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মনিটারি এন্ড ফিনান্সিয়াল সিস্টেম, যেটা এটার প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে প্রবাবল কিছু। আপনি এরপরে হচ্ছে কি আপনি কোশ্চেনে চলে যান। কোশ্চেনে চলে যেয়ে দেখেন আপনি এটার সাথে ম্যাচ করেন। একটা টপিকের শেষ করলেন, ওই টপিকের সাথে ওই কোশ্চেনটা রিলেট করতেছে, এখন এটা কি আসলে ট্রু নাকি ফলস, অথবা ট্রু হইলে কেন ট্রু, ফলস হলে কেন ফলস। আপনি এটা যদি দুই একটা কোশ্চেন বা চার পাঁচটা কোশ্চেন সলভ করেন, আমার মনে হয় আপনার বেসিকটা চলে আসবে, মানে আন্ডারস্ট্যান্ডিংটা আরো ভালো হবে। কিন্তু আপনি যদি মুখস্থ করে যান ওই যে ট্রু ফলস গুলা, তাহলে কিন্তু পরীক্ষায় কাজে লাগবে না। যেহেতু বাংলাদেশ ব্যাংক কিন্তু আরো একটা সার্কুলার দিছে, দেখছেন ওই যে নকল মুক্ত এটা সেটা, এইগুলা নিয়েও কিন্তু অনেক কথাবার্তা বলতেছে। তার মানে হচ্ছে কি, এবার হচ্ছে কোশ্চেনটা যেভাবে হবে, কোশ্চেনটা আবার এক্সামটা ওরা খুব ভালোভাবেই নিবে, এবং খাতার মার্কিংটাও ভালো হবে। এরপরে হচ্ছে কি আপনার কিন্তু ওই যে কোশ্চেনের ধরনও কিন্তু কিছুটা চেঞ্জ হতে পারে। সে কারণে আমি বলবো যে আপনি আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে যেটাই আসুক আপনি পারবেন, মানে যে বিষয় আসুক, কারণ এর বাইরে সিলেবাসের বাইরে তো সে করতে পারবে না কিছু। হ্যাঁ, কনসেপ্ট ক্লিয়ার, প্রত্যেকটা মডিউলের কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট যে ক্লিয়ার থাকলে লেভেলে আপনি লিখতে আছেন। পারবেন হ্যাঁ, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা আমরা ক্লাসে চলে যাই। জি, আমার, হ্যাঁ হ্যাঁ, আমি একটু দেখি ক্লাসে চলে যাই। আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা আজকে আপনারা একটু মাঝে মাঝে রেসপন্স করেন, আমার এখানে লোডশেডিং চলতেছে, সে কারণে আমি হয়তো মাঝে যদি বাই এনি চান্স ডিসকানেক্ট হয়ে যায় আমি বুঝতে পারবো না। আপনারা এই কারণে মাঝে মাঝে একটু রেসপন্স করেন। আজকের চ্যাপ্টারটা হচ্ছে কি, মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমের মডিউল 4, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, তো আমরা financial আছি সবাই, এটা সম্পর্কে অলরেডি আমাদের ভালো একটা ধারণা আছে। সো সো এই এটা নিয়ে আজকে আলোচনা করব, এবং এটা আসলে কম্পারেটিভলি ইজি একটা মডিউল। আপনারা দেখলে বুঝতে পারবেন, কন্টেন্ট গুলো দেখে বুঝতে পারতেছেন। প্রথমেই আসি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এটা কোশ্চেন কিন্তু নিজে নিজে বানাইতে হবে। মানে আমি কিন্তু টপিকস গুলো দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু কোশ্চেন গুলো নিজে নিজে মনে মনে বানাবেন, যে এটা কি হতে পারে। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ডিফাইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, অথবা ডিফিনেশন অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, হোয়াট ডু ইউ মিন বাই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। মানে যেভাবেই আসুক কথা এগুলাই। এখন আসেন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনটা কি জিনিস। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে একটা অর্গানাইজেশন দ্যাট অফার ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস টু ইন্ডিভিজুয়াল। এই তিনটে আপনার হচ্ছে কি পয়েন্ট গুলো মনে রাখতে হবে ডিফিনিশনের সময়, যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে একটা অর্গানাইজেশন যারা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস অফার করে। কাদেরকে অফার করে? ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, বিজনেস এবং গভর্নমেন্ট। এই তিনটা বডিকে হচ্ছে কি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সার্ভিস অফার করে। কি ধরনের সার্ভিস অফার করে? ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট এন্ড সার্ভিস অফার করে। তাহলে এটা হচ্ছে একবারে বেসিক একটা ডিফিনেশন। মানে এই দুইটা লাইন একটু মাথায় রাখবেন যদি পরীক্ষায় আসে। হোয়াট ডু ইউ মিন বাই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ডেফিনেশন অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সবকিছু মানে এটাই। এরপরে হচ্ছে কি, আপনি এটা হচ্ছে মূল, মানে এটা এটা দিছেন মানে হচ্ছে কি আপনার কাজ হয়ে গেছে। কিন্তু বাকি কিছু কথাবার্তা লিখতে হবে মার্কস বাড়ার জন্য, সেটা হচ্ছে কি, দে অ্যাক্ট অ্যাজ ইন্টারমিডিয়ারিজ বিটুইন সেভার্স এন্ড বোরোয়ার্স। এখন আপনি যে কি পয়েন্ট মনে রাখবেন, সেভার্স এন্ড বোরোয়ার্স। সেভার কারা? যারা ডিপোজিট রাখে। আর বোরোয়ার কারা? যারা লোন নেয়। এই দুই পার্টির মাঝে যে পক্ষ ইন্টারমিডিয়ারি হিসেবে মানে কাজ করে, তারাই কিন্তু আবার কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েট মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এক, ওরা কি করে, ওই যে বোরোয়ার আর হচ্ছে ল্যান্ডার মানে অর্থাৎ ডিপোজিটর, আর হচ্ছে যারা বোরোয়ার, এই দুইটা পক্ষের মাঝে কি করে একটা সেতু বন্ধন তৈরি করে দেয়। ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এবং সাথে সাথে প্রোভাইড আ রেঞ্জ অফ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ইনক্লুডিং ডিপোজিট টেকিং, ল্যান্ডিং এন্ড রিস্ক ম্যানেজমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড পেমেন্ট প্রসেসিং। আচ্ছা, এগুলো হচ্ছে তারা কাজ করে, বলে দিলাম যে তারা কি কি কাজ করে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এখন যখন এইটার ডিফিনিশন আসবে তখন আপনি এটা দিলেন, দেওয়ার পরে কতগুলো এক্সাম্পল দিলেন। এখন পরীক্ষা যদি আসে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মিনস জাস্ট আ ব্যাংক, এটা কি ট্রু অর ফলস? এখন কি বলবেন যদি কেউ একজন পার্টিসিপেট করেন? ট্রু। ফলস ফলস। আচ্ছা, যিনি ট্রু
ট্রু এটা ফলস হবে। কি বলেছিলেন হ্যাঁ, ব্যাংকের ডেফিনেশন তো আমরা জানি, ইট ইজ এ না, ফিনান্সিয়াল অনলি ইনস্টিটিউশন। বলছে তো, অনলি। এই জিনিসটা ধরতে হবে ভাইয়া। দেখছেন আপনি অনলি ধরে ফেলছেন, আমি কিন্তু বলছি এখানে অনলি, কারণ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অনলি ব্যাংকস না, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু অনেকগুলো আছে। আহ আচ্ছা আচ্ছা, জি। ব্যাংক হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের একটা এক্সাম্পল, অনেকগুলো আছে আরো। ইনভেস্টমেন্ট ফার্ম আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে, ব্রোকারেজ ফার্ম আছে, মিউচুয়াল ফান্ড আছে, পেনশন ফান্ডস আছে, মানে এগুলো সবগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এদের ভিতরে কিন্তু ব্যাংকের তফাৎ আছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। সবাই কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিস অফার করে, কিন্তু ব্যাংক এক্সেপশনাল। এখন এইভাবে হচ্ছে কি ট্রু ফলস গুলার মানে আপনার কিন্তু একটু মোড ধরতে হবে। ট্রু ফলস গুলা ওই যে শুধু বিএবিএম এর যে আইবিবির বইটা আছে এগুলো আসবে এরকম না। যেমন দেখেন এটা কিন্তু আমি জাস্ট এই যে আমাদের ডিসকাশন থেকে বললাম, কিন্তু একজন ভাইয়া পারছেন কিন্তু আপু পারেন নাই, ফলস দিয়ে আসছেন কিন্তু ট্রু ট্রু বলে দিয়েছেন। তো এইগুলো কিন্তু একটু কেয়ারফুলি, মানে এই টাইপের ছোট ছোট কিন্তু ট্রু ফলস আসতে পারে, যদিও আসে আর কি। অথবা আপনাকে সিম্পল একটা কোশ্চেন করলো, মিউচুয়াল ফান্ড ইজ নট আ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ট্রু অর ফলস? ফলস। 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 মিউচুয়াল ফান্ড ইজ আ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তার মানে হচ্ছে কি দেখেন, এটা কিন্তু ভুল করার সমুদয় সম্ভাবনা আছে, কারণ মিউচুয়াল ফান্ডটা তো সাথে তো আমরা ডিল করি না। আমরা জানি যে ফাইন্যান্সিয়াল, আমরা শুধু মনে করি যে শুধু ব্যাংকে বসে আছি, ব্যাংকই ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। কিন্তু ব্যাংক শুধু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন না, এগুলো একটু মাথায় রাখেন। ব্যাংক, ইনভেস্টমেন্ট ফার্ম, ইন্স্যুরেন্স কোম্পানিজ, ব্রোকারেজ ফার্ম, মিউচুয়াল ফান্ড কোম্পানিজ, তারপর হচ্ছে পেনশন ফান্ডও কিন্তু এক ধরনের ফাইন্যান্সিয়াল আপনার ইনস্টিটিউশন। তাহলে এখানে একটা এন্ডিং, আমিও বলেছিলাম যে একটা কোশ্চেনের একটা শুরুতে বিগিনিং থাকবে, বিগিনিংটা তো আপনি ডেফিনিশন দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন, এবং এন্ডিং একটা দিয়ে দিয়েছেন। তার মানে এটা একটা সুন্দর হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ডেফিনিশনটা হয়ে গেল। তারপর আসেন টাইপস অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এখন কয় ধরনের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে? যদি এই কোশ্চেনটা আসে হোয়াট আর দ্য টাইপস অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাহলে এটা হচ্ছে কি দুই রকমের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে। একটা হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আর একটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এখন এই ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কি বা কারা, এদেরকে একটু ডিসক্রাইব করতে হবে। বেসড অন হোয়াট? বেসড অন মার্কস। কত মার্কস আছে, মার্কসের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা মানে পরীক্ষা খাতায় লিখতে হবে। আমাদের পরীক্ষা খাতায় লিখতে হবে মার্কসের উপর ডিপেন্ড করে আসলে মার্কস কত দেখা আছে। যখন দেখবেন মার্কস কত আছে তার উপর ডিপেন্ড করে এখানে অনেক কথাবার্তা লেখা আছে, আমরা এখন শিখবো এগুলা। দেখেন, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোনগুলা? ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সোজা কথা হচ্ছে কি আপনি ব্যাংকের ডেফিনেশন দিয়ে দিবেন। ব্যাংকের ডেফিনেশন দিয়ে দিলে কিন্তু কাজ শেষ। ব্যাংক কি কাজ করে আমরা জানি, ব্যাংক কি কাজ করে, ব্যাংকের ডেফিনেশন কি, এই জিনিসটাই হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তার মানে দেখেন, a bank is a financial institution licensed to receive deposit and make loans. ব্যাংক হচ্ছে এমন একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটা হচ্ছে কি ডিপোজিট টেক করার জন্য লাইসেন্স পায়। লাইসেন্স কোত্থেকে পায়? লাইসেন্স দিয়ে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তারা বাংলাদেশ ব্যাংক দিচ্ছে অ্যাজ এ অথরিটি টু গিভ লাইসেন্স। বাংলাদেশ ব্যাংক অথরিটি দেয় কাদেরকে? ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনকে ডিপোজিট দেওয়ার জন্য এবং লোন ক্রিয়েট করার জন্য। তাহলে এটা হচ্ছে একদম বেসিক ব্যাংকের ডেফিনেশন। Banks are the most important financial institution in Bangladesh as they offer a wide range of financial services to their customer. These service include কি কি করে, এগুলো তো আসলে পড়ার দরকার নাই। ব্যাংক কি কি করে তার মানে এগুলো আপনি লিখে দিবেন, যে কি কাজ করে। ডিপোজিট টেক করে, ল্যান্ডিং করে, ফরেন এক্সচেঞ্জ করে, ট্রেড ফাইন্যান্স করে, তারপর হচ্ছে ফি বেস ইনকাম আছে, অ্যাকাউন্ট ওপেন করে, অনেক যা যা কাজ আছে আপনি সব লিখে দিলেন। এখানে আমি খুব বেশি একটা লিখি নাই শীট ছোট করার জন্য। বেশি শীট, বড় 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 ধরনের শীট দেখলে আপনাদের পড়তে ইচ্ছে করবে না। তো যদি কোশ্চেনটা আসে যে টাইপস অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তাহলে আপনি দিয়ে দিলেন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তার মানে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে শুরু করবেন হচ্ছে ব্যাংকের ডেফিনেশনটা দিয়ে, তারপর হচ্ছে ব্যাংক কি কাজ করে এবং কি কি রকমের কাজ করে। প্রয়োজনে দুই তিনটা এক্সাম্পল দিয়ে দিলেন, যে 1 2 এটাকে আপনি 1 2 3 হিসেবে দিয়ে দিতে পারেন, যে ডিপোজিট টেকিং এগুলাকে 1 2 3, যে ডিপোজিট টেকিং, ল্যান্ডিং, ফরেন এক্সচেঞ্জ, ট্রেড ফাইন্যান্স এগুলো করে থাকে। এগুলো হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আর নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কারা? ওই যে কতক্ষণ আগে আপু ভুল করেছিলেন, যে আমরা বললাম যে ব্যাংক ইজ দ্য অনলি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তার মানে ব্যাংক কিন্তু অনলি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন না, কিন্তু আরো কিন্তু নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে। এই যে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এখন এই নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কারা? এবার দেখেন নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কারা। আমার এখানে একজন আপু আছেন একটা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে, লিন্ডা আপু, মোস্ট প্রবাবলি আজকে আছেন কিনা, ক্লাসে আছেন আপু?
আচ্ছা যাই হোক, উনি কিন্তু নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে, তার মানে ওনাদের এটাও কিন্তু নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। তার মানে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কারা? নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দ্যাট আর নট ব্যাংক বাট স্টিল অফার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। দেখেন ব্যাংক না, এটা কিন্তু ট্রু, এটা কিন্তু ট্রু ফলসেও আসতে পারে, যে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দ্যাট আর নট ব্যাংকস বাট স্টিল অফার ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ট্রু আর ফলস, এই লাইনটাই তুলে দিল। তখন কিন্তু আপনার ওই যে জিনিসটা জানতে হবে, এটা কিন্তু ব্যাংক না বাট কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিস অফার করে। মানে এটাই হচ্ছে ওনার মানে হচ্ছে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ডেফিনেশন। তার মানে কথাগুলো মাথায় রাখেন, এত পড়ার সময় নাই তো, জাস্ট বাংলাটাই আপনি মাথায় রাখলেন, আমি যেগুলো বলতেছি এগুলো বললেই মাথায় রাখলেই হবে। যে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে ওইসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলো ব্যাংক না কিন্তু ফাইন্যান্সিয়াল সার্ভিসটা তারা অফার করে। তার মানে একটা এক্সাম্পল দিয়ে দেন বা দুইটা এক্সাম্পল দিয়ে দিলেন, কারা কারা আছে? লিজিং কোম্পানি আছে, ইনভেস্টমেন্ট ব্যাংক আছে, ইন্স্যুরেন্স কোম্পানিজ আছে, এগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। কিন্তু দিস ইনস্টিটিউশন আর নট ফাইন্যান্সিয়াল, দিস ইনস্টিটিউশন আর নট ব্যাংকস, কারণ তারা কিন্তু ব্যাংক না, তারা ফাইন্যান্সিয়াল সার্ভিস অফার করতেছে, তারা ব্যাংক না। কেন ব্যাংক না? তার ভিতরে একটু আপনি কয়েকটা প্রয়োজনে ডিফারেন্স দিয়ে দিলেন। কি ডিফারেন্স দিয়ে দিলেন? যে বোথ অফ দেম আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বাট ডিফারেন্ট ফ্রম ইচ আদার ইন দ্য কনটেক্সট অফ দেয়ার লায়াবিলিটি। লায়াবিলিটি কোনটা? লায়াবিলিটি হচ্ছে কি মানি। দেখেন এই যে ব্যাংক আর নন ব্যাংকের ভিতরে অন্যতম একটা তফাৎ হচ্ছে মানির, অর্থাৎ টাকার যে লায়াবিলিটি, সেই লায়াবিলিটিটা। কারণ হচ্ছে ব্যাংক কিন্তু হচ্ছে মানির লায়াবিলিটি নেয়, অর্থাৎ ডিপোজিটটা অ্যাকসেপ্ট করে। ডিপোজিটটা যখন অ্যাকসেপ্ট করে তখন কিন্তু ব্যাংক একটা লায়াবিলিটি নিচ্ছে। অন দি আদার হ্যান্ড, যে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো আছে, যেমন লিজিং কোম্পানি, ইনভেস্টমেন্ট কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, ওরা কিন্তু এই টাকার কিন্তু লায়াবিলিটি নিচ্ছে না, ওরা হচ্ছে নিজেদের টাকায় কিন্তু ল্যান্ড করতেছে। মানে নিজেদের ওই যে ডিপোজিটর থেকে নিয়ে অ্যাকসেপ্ট করে তারপরে আবার টাকাটা আবার ল্যান্ড করতেছে কাদেরকে? যারা বড় আছে তাদেরকে। তারা কিন্তু এটা করতেছে না, তারা হচ্ছে কি নিজেদের টাকায় কিন্তু তারা ল্যান্ড করতেছে। তার মানে এটা হচ্ছে একবারে বেসিক ডিফারেন্ট। এরপরে দেখেন, দ্যাট ইজ অলসো দ্য রিজন ফর হুইচ আর আনএবল টু, এটার আরেকটা কারণ হচ্ছে কি দেখেন, দ্যাট ইজ অলসো দ্য রিজন ফর হুইচ উই আর আনএবল টু রাইট চেক এগেইনস্ট দ্য লায়াবিলিটিস অফ নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এই কারণেই কিন্তু এটা আরেকটা অন্যতম কারণ হচ্ছে, এই কারণে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো কিন্তু চেক ইস্যু করতে পারে না। এখন ট্রু ফলসে আসতে পারে, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যান ইস্যু চেক, ট্রু অর ফলস? একজন বলবেন। False. ফলস। তার মানে দেখছেন ওই যে ছোট ছোট জিনিসগুলো কিন্তু এই ট্রু ফলস আসবে। অথবা বলতে পারে তারপরে বলতে পারে যে লায়াবিলিটি অফ নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইজ মানি, ট্রু অর ফলস? ফলস। ফলস। ফলস, কারণ মানি তো নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনাল লায়াবিলিটিস না। এই জিনিসগুলো একটু খুঁটে খুঁটে আপনারা পড়েন তাহলে, কারণ এখানে আমি একবার বেসিকটা নিয়ে আসছি তো, ওই আপনার এই জিনিসগুলো পড়ে গেলে আপনার ট্রু ফলস এমসিকিউ যেটা আসে আপনি পারবেন, কারণ একবার বেসিকটা এখানে আছে। তারপর দেখেন, মোরওভার উই অলসো নো দ্যাট ব্যাংকস ক্যান ক্রিয়েট মানি বাট নন ব্যাংকস ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যানট ক্রিয়েট মানি। আচ্ছা, ব্যাংক ক্যান ক্রিয়েট মানি, এখন এটা কিন্তু আপনারা ওই যে মডিউল 2 তে কিন্তু শিখছেন কিভাবে ব্যাংক মানি ক্রিয়েট করে, এটা কিন্তু আবার এই চ্যাপ্টারে আবার আছে। এখন ট্রু ফলসে আসলো যে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ক্যান ক্রিয়েট মানি, ট্রু অর ফলস? False. ফলস। False. তাহলে তাহলে দেখেন এই টাইপের কোশ্চেন কিন্তু এই টাইপের, যারা ট্রু ফলস নিয়ে শুধু আমাকে কয়েকজনই হচ্ছে কি ইনবক্সে শুধু নক দিচ্ছেন, তারপরে একজন আপু আছে শুধু আমাকে হোয়াটসঅ্যাপে বলতেছেন ভাইয়া ওই ট্রু ফলস গুলো একটু সলভ করে দেন। বেসিক্যালি এইগুলো হচ্ছে ট্রু ফলস, আপনি জাস্ট একটু পড়ে তারপর হচ্ছে এগুলো সলভ করেন। আপনি যদি এগুলো সলভ না করেন তাহলে কিন্তু হলো কি পরীক্ষা হলে যায় বলবো যে সাখাওয়াত ভাই তো পড়াইছে, ফেল করলে বলবো যে সাখাওয়াত ভাই পড়াইছে, কি পড়াইছে, পাস করতে পারেনি। আসলে কিন্তু আপনি কিন্তু বুঝে বুঝে পড়ান নাই। এইখান থেকে দেখেন কয়টা কোশ্চেন আসতে পারে। এরপরে আবার বলতে পারে যে এখান থেকেই আসতে পারে আবার যে বাংলাদেশ ব্যাংক ক্যান ক্রিয়েট মানি, ট্রু অর ফলস? False. ট্রু হবে। ট্রু ভাইয়া, কারণ বাংলাদেশ ব্যাংক কিন্তু ক্রিয়েট মানি করে প্রথমেই, কিন্তু বাংলাদেশ ব্যাংক কারণ মানিটারি পলিসি ইস্যু করে, মানি ইস্যু করে, কয়েন কারেন্সি সব কিন্তু বাংলাদেশ ব্যাংক করে থাকে। আর বাংলাদেশ ব্যাংক কিন্তু ব্যাংক,
মানে ব্যাংক যদি করে থাকে তাহলে বাংলাদেশ ব্যাংক তো অবশ্যই করে থাকে, lenders to the last resort. এবং ল্যান্ডার অফ দ্য লাস্ট রিসোর্ট। তাহলে দেখেন এই ছোট একটা কয়েকটা কথা থেকে কিন্তু অনেক কোশ্চেন আসতে পারে, মানে ট্রু ফলস করলে করা যায় আর কি, মানে প্যাচ মারলে কত রকমের প্যাচ মারা যায়। আর যদি তারা যদি সময় দিয়ে কোশ্চেন বানায় তাহলে এই ধরে ধরে এই ছোট ছোট কোশ্চেন গুলো বানাবে ট্রু ফলসে। আচ্ছা, এরপরে তাহলে আমরা আশা করি এই এই ব্যাংকিং টাইপস অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের আপনারা দুইটা টাইপস অলরেডি শিখে গেছেন, একটা হচ্ছে কি ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, আর একটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এখন এই দুইটা চলে গেল, এগুলোর ভিতরে ছোট ছোট কোশ্চেন আসবে, আমি বলে দিলাম হয়তো দেখা যাবে 4 মার্কসের 5 মার্কসের কোশ্চেন আছে, আপনার একটু দেখলে দেখেন আপ। এরপর হচ্ছে ফাংশনস অফ ব্যাংক। এখন ব্যাংক আসলে কি কি কাজ করে। এখন ফাংশনস অফ ব্যাংক আমরা কিন্তু এর আগে সেন্ট্রাল ব্যাংকের ফাংশন শিখছি, এই ফাংশনস গুলো কিন্তু মানে কমার্শিয়াল ব্যাংকের। কমার্শিয়াল ব্যাংক আসলে কি কি কাজ করে থাকে, কি কি ফাংশনস ওরা ওরা করে থাকে। আচ্ছা, এখন আসি যে ওরা কি কি করে থাকে। অ্যাকসেপ্টিং ডিপোজিট, প্রথম ও প্রধান কাজই তো আমাদের এই যে ব্রাঞ্চে বসে বসে, আমরা যারা ব্রাঞ্চে আছে কি বসে বসে ডিপোজিট অ্যাকসেপ্ট করি, একটা অ্যাকাউন্ট ওপেন করি, অ্যাকাউন্টের এগেনস্টে যে টাকাটা বড়, যে টাকাটা ডিপোজিটররা রাখেন সেটাই হচ্ছে আমাদের ব্যাংকের জন্য অ্যাকসেপ্টিং ডিপোজিট। মানে ব্যাংক হচ্ছে কি, এখানে আছে ব্যাংক হচ্ছে কি ডিপোজিট গুলো অ্যাকসেপ্ট করে কাদের কাছ থেকে, যারা সেভার, তাদের কাছ থেকে হচ্ছে ডিপোজিটটা অ্যাকসেপ্ট করে। এবং এটা কিসের মাধ্যমে অ্যাকসেপ্ট করে, মানে ওয়াইড রেঞ্জ অফ অ্যাকাউন্ট। আপনি আপনার ব্যাংক অনেক রকমের কিন্তু অ্যাকাউন্ট অফার করে কাস্টমারদেরকে। কি ধরনের অ্যাকাউন্ট হতে পারে সেগুলো, সেভিংস অ্যাকাউন্ট হতে পারে, চেকিং অ্যাকাউন্ট হতে পারে, আদার টাইপস অফ মানে কারেন্ট ডিপোজিট, তারপরে এসএনডি, অনেক রকমের অ্যাকাউন্ট হতে পারে। তো এই স্টুডেন্ট অ্যাকাউন্ট হতে পারে। তো এরকম আপনারা লিখে দিবেন যে অ্যাকসেপ্ট ডিপোজিট, ব্যাংকগুলো কি করে ডিপোজিট অ্যাকসেপ্ট করে। কাদের কাছ থেকে ডিপোজিট অ্যাকসেপ্ট করে, যারা হচ্ছে কি সেভার মানে সেভিংস করে, তাদের কাছ থেকে হচ্ছে কি ডিপোজিট গুলো অ্যাকসেপ্ট করে। এটা হচ্ছে ব্যাংকের অন্যতম একটা ফাংশনস। তারপর হচ্ছে ল্যান্ডিং। আচ্ছা, এই যে ডিপোজিট গুলো এখন নিল সে এই ইয়েদের কাছ থেকে, সেভারদের কাছ থেকে, যারা ডিপোজিটর কাছ থেকে, এটা নিয়ে তো আর ব্যাংক বসে থাকবে না। তাহলে ব্যাংক কি করবে, এই টাকাটা হচ্ছে লোন দিবে। এই লোন দেওয়াটাই হচ্ছে ব্যাংকের অন্যতম আরো একটা কাজ। তাহলে 1 2 করে মনে রাখেন, আপনারা ভুলবেন না। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে আপনার ডেস্ক ওয়াইজ মনে রাখেন। দেখেন ডেস্ক ওয়াইজ কি, ডেস্ক ওয়াইজ হচ্ছে কি জেনারেল ব্যাংকিং এর কথা মনে রাখেন। জেনারেল ব্যাংকিং কি করে, সে অ্যাকাউন্ট ওপেন করে, তার মানে অ্যাকাউন্ট ওপেনে সে ডিপোজিট অ্যাকসেপ্ট করে। আর ক্রেডিট হচ্ছে কি, ক্রেডিট ডেস্কে কি করে, সে সে লোন দেয়। তার মানে ওই যে টাকাটা সে জেনারেল ব্যাংকিং এ এসে অ্যাকাউন্ট ওপেন করে ক্যাশে জমা দিল, সেই টাকাটাই কিন্তু সে ল্যান্ড করতেছে। কিসের জন্য ল্যান্ড করতেছে, কেউ বাড়ি বানাচ্ছে, কেউ গাড়ি কিনতেছে, কেউ হচ্ছে পার্সোনাল ফার্নিচার কিনবে, ফার্নিচার জন্য কিনতেছে, কেউ নিজে নিউ প্রজেক্ট করবে, প্রজেক্টের জন্য সে হচ্ছে কি লোনটা নেবে। এরকম অসংখ্য কাজ থাকতে পারে। তার মানে তাদের জন্য সে সে হচ্ছে ব্যাংক হচ্ছে লোন দিবে হচ্ছে কি এই ডিপোজিট গুলাকে। এরপর হচ্ছে ইস্যুইং ক্রেডিট কার্ডস। ক্রেডিট কার্ড ইস্যু করা আরো একটা অন্যতম কাজ। যে আপনারা এখানে আমি ছোট ছোট করে দিচ্ছি, আপনারা যদি মার্কস থাকে বেশি তাহলে আরো ওই যে কুমিরের রচনার মতো সুন্দর করে দিয়ে দিবেন যে issuing credit card is the most important functions of a commercial banks. A bank issue credit card which allow individuals to make purchase on credit. There are several types of credit card, Visa card, তারপরে হচ্ছে কি মাস্টার কার্ড, এরপরে হচ্ছে কি জাপানের একজনের কার্ড আছে যেটার নাম তো আমি ভুলে গেলাম। এরকম কয়েকটা কার্ডের আপনি এক্সাম্পল দিয়ে দিলেন যদি মানে মার্কস বেশি থাকে। মানে ব্যাংকের আরো একটা অন্যতম কাজ হচ্ছে কি ইস্যুইং ক্রেডিট কার্ড। ব্যাংক ক্রেডিট কার্ড ইস্যু করে। দেখেন নন ব্যাংক কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো কিন্তু ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে না। তারপর এটাও কিন্তু একটা ডিফারেন্স। এরপরে দেখেন পরের ফাংশনটা কি, ফ্যাসিলিটেটিং ইন্টারন্যাশনাল ট্রেড। না সাগর ভাই, লঙ্কা বাংলা কিন্তু ক্রেডিট কার্ড ইয়ে করে। ওরাও কি ক্রেডিট কার্ড? লঙ্কা বাংলা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, লিজিং কোম্পানি ওরাও পারে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা তাহলে জানা ছিল না। তার মানে এটা হচ্ছে, এটা আমরা পরে আসবো, এটা হবে, এটাকে বলা হবে ডিরেগুলেশন। মানে ডিরেগুলেশনটা হচ্ছে কি, আমরা পরে আসতেছি, জাস্ট একটু বলে নিই। সেটা হচ্ছে কি আপনার কিছু রেস্ট্রিকশন থাকে যে জিনিসগুলা করতে পারবে না ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা, কিন্তু ওটা যখন রেগুলেশনটা মানে যে রেগুলেশনটা ইম্পোজ করে ওটাকে যখন আবার তুলে নেয় তখন হচ্ছে কি ডিরেগুলেশন হয়। তো এরকম যদি হয়ে থাকে তাহলে হচ্ছে করতে পারবে। যেমন হচ্ছে নন ব্যাংক ব্যাংকিং ইনস্টিটিউশন অর্থাৎ ব্যাংকগুলার হচ্ছে কি, ব্যাংকগুলোর প্রতি হচ্ছে কি বাংলাদেশ ব্যাংক বা গভর্নমেন্ট থেকে একদম রেগুলেশনটা খুব স্ট্রিক্ট থাকে। অন দি আদার হ্যান্ড আপনি যদি ওই যে ফাইন্যান্সিয়াল নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর দিকে যান, ওদের কিন্তু দেখেন ওদের রুলস এন্ড রেগুলেশন কিন্তু কম্পারেটিভলি কম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোর থেকে। সো এই কারণে হয়তো আমার জানা নেই, যেহেতু লঙ্কা বাংলা করতেছে তার মানে ওদেরকে ওই যে ডিরেগুলেশনের ভিতরে চলে আসছে, মানে হচ্ছে
আপনার যে রেস্ট্রিকশনটা আছে সেটা তুলে নিছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন, তার মানে এটা থাকবে না যে ট্রু ফলস, এটা থাকবে না, এটা মাথায় রাখেন, যেহেতু এটা প্র্যাকটিস অন্যদিকে চলে গেছে। এরপরে আসি আমরা ফ্যাসিলিটেটিং ইন্টারন্যাশনাল ট্রেড। আচ্ছা, ইন্টারন্যাশনাল ট্রেডে ফ্যাসিলিটেট করতেছে কে? ওই যে ব্যাংক। কিভাবে করতেছে? দেখেন, আপনার ব্যাংকের যে ডেস্কের সাথে আপনি মিলান, আপনার ডেস্কে যে ট্রেড ফাইন্যান্সে কাজ করতেছে সে কি করতেছে? এলসি ইস্যু করতেছে। এলসি ইস্যু করার মাধ্যমে কিন্তু সে ইন্টারন্যাশনাল ট্রেডে ফ্যাসিলিটেট করতেছে। কাদেরকে ফ্যাসিলিটেশন দিচ্ছে? ওই যে কাস্টমার ওই যে কাস্টমারদেরকে। কারণ যে কাস্টমার তো সরাসরি হচ্ছে কি এটা বিদেশ থেকে, এটা সে ইউএসএ থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসবে, ইউএসএ থেকে ফোন নিয়ে আসবে ফর এক্সাম্পল, অথবা ল্যাপটপ নিয়ে আসবে, আইপ্যাড নিয়ে আসবে, সেটা তো সে সরাসরি টাকাটা পে করতে পারবে না। তার মানে টাকাটা পে করবে কে? এটা ব্যাংক তার পক্ষ হয়ে পে করবে। ব্যাংক যে তার পক্ষ হয়ে ওই ব্যাংকে আরেকটা ব্যাংকের মাধ্যমে পে করতেছে, এটাই হচ্ছে কি লেটার অফ ক্রেডিট। আর এর মাধ্যমে হচ্ছে কি ইন্টারন্যাশনাল ট্রেডে ব্যাংক হচ্ছে মানে ফ্যাসিলিটিস দিচ্ছে। এছাড়াও ফরেন এক্সচেঞ্জ আছে, ফরেন এক্সচেঞ্জ হচ্ছে কি সার্ভিস দিচ্ছে ব্যাংকগুলা। তার মানে এটাও ব্যাংকের একটা হচ্ছে কি অন্যতম ফাংশনস। তারপরে দেখেন প্রোভাইডিং ইনভেস্টমেন্ট সার্ভিসেস। আচ্ছা, এরপরে আরেকটা অন্যতম কাজ হচ্ছে, আমার এখানে লোডশেডিং। আচ্ছা, আমি তাহলে ভিডিওটা অন করে দিচ্ছি। আহ, এতক্ষণ অন্ধকারে ছিলাম, এখন আলোতে আসলাম। আচ্ছা, তাহলে আমাদের এইবার আপনার প্রোভাইডিং, মানে আপনার ইয়েটা শেষ হলো, আহ, ইটা আপনার ফ্যাসিলিটিং ইন্টারন্যাশনাল ট্রেড। তাহলে আচ্ছা, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার নেটওয়ার্কটা চেঞ্জ হয়েছে তো একটু। কেউ একজন রেসপন্স করবেন, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ ভাই, পাচ্ছি ভাই। শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে একটু রেসপন্স করেন, এই যে আমার আবার এই মাঝখানে আমার নেটওয়ার্ক চেঞ্জ হয়েছে। নেটওয়ার্ক চেঞ্জ হওয়ার কারণে হয়তো ডিস্ট্রাকশন হতে পারে। আচ্ছা, তারপরে এইবার দেখেন, আচ্ছা, ভাইয়া মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, মিউট হয়ে গেছে। হ্যাঁ, এইবার শুনতে পাচ্ছেন? আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। শোনা যাচ্ছে। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, তাহলে আবার শুরু করি। হ্যাঁ, প্রযুক্তি যেমন আমাদেরকে আসলে কাছে এনে দিছে, আবার প্রযুক্তি মাঝে মাঝে দূরেও ঠেলে দেয়। তো এইগুলা একটু অ্যাকসেপ্ট করেন। আচ্ছা, এখন আমরা আসি, সেটা হচ্ছে কি ফ্যাসিলিটিং তো যে গেলাম গেলাম এটা গেল। তারপর হচ্ছে প্রোভাইডিং ইনভেস্টমেন্ট সার্ভিস। ইনভেস্টমেন্ট সার্ভিস গুলো হচ্ছে বা আমাদের ব্যাংক গুলো আছে সেগুলো দিয়ে থাকে। সেগুলো কিভাবে করে থাকে? দেখেন, ব্যাংকের আলাদা কিছু সাবসিডিয়ারি কোম্পানি থাকে, যেমন প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড, ইউসিবি ব্রোকারেজ লিমিটেড। এগুলো কিন্তু ব্যাংকের আলাদা একটা কিন্তু সার্ভিস। তার মানে এই সার্ভিস গুলো হচ্ছে কি ব্যাংক প্রোভাইড করে থাকে। যেমন ওয়েলথ ম্যানেজমেন্ট, মিউচুয়াল ফান্ড এন্ড আদার ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, এগুলো কিন্তু ব্যাংক করে থাকে, দিয়ে থাকে। তার মানে এটাই হচ্ছে ব্যাংকের প্রোভাইডিং ইনভেস্টমেন্ট সার্ভিস, এটাও ব্যাংকের একটা ফাংশনস। আচ্ছা, পেমেন্ট প্রসেসিং। পেমেন্ট প্রসেসিং এটা হচ্ছে মোস্ট ভাইটাল ফান্ডামেন্টাল একটা জব ব্যাংকের। ফান্ডামেন্টাল বলতে পারেন, ফান্ডামেন্টাল ফাংশনস অফ আ ব্যাংক। কি করে ব্যাংক গুলা? পেমেন্ট প্রসেসিং করে। কিভাবে পেমেন্ট প্রসেসিং করে? ওই যে আমরা শিখছি যে চেক, তারপরে ওয়াইর ট্রান্সফার, এরপরে হচ্ছে আরটিজিএস, ইএফটি, এইগুলোর মাধ্যমে হচ্ছে কি ব্যাংক গুলো হচ্ছে পেমেন্ট গুলো প্রসেস করে। কাদের মাধ্যমে প্রসেস করে? ইন্ডিভিজুয়াল এবং বিজনেসের মাধ্যমে। গভর্নমেন্টও হতে পারে, ইন্ডিভিজুয়াল, গভর্নমেন্ট, বিজনেসের মাধ্যমে পেমেন্টটা প্রসেসিং করে। এই পেমেন্টটা প্রসেস করা হচ্ছে ব্যাংকের আরো একটা অন্যতম কাজ। তার মানে আহ, অনেকগুলো ফাংশন আমরা দেখছি, একদম শেষের যে ফাংশনটা সেটা হচ্ছে প্রোভাইডিং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। আচ্ছা, ব্যাংক শুধুমাত্র যে এই কাজ, উপরের কাজগুলো করেই যে বসে থাকে তা কিন্তু না। ব্যাংক কি করে? এর ফাঁকে ফাঁকে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস গুলোও দিয়ে থাকে। ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস কিভাবে দিয়ে থাকে? দেখেন, যারা কর্পোরেট ব্রাঞ্চ গুলোতে আছেন আপনারা দেখবেন যে কর্পোরেট ব্যাংকিং যখন করে থাকেন আপনারা বিভিন্ন কোম্পানিদেরকে হচ্ছে কি সার্ভিস দিয়ে থাকেন, ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস,
তারপর হচ্ছে ওনাদেরকে যে লোন দিয়েছেন ওই লোন গুলোর জন্য ফাইন্যান্সিয়াল একটা কোম্পানি, ফর এক্সাম্পল একটা এটা কি এন্টারপ্রেনিউরশিপ অথবা একটা ছোট কোম্পানি, সে 100 কোটি টাকার জন্য আপনার ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করে বসে আছে। সে বুঝতেই পারছে না আসলে 100 কোটি টাকা লোন সে কি পাবে, আসলে 100 কোটি টাকা সে কোথায় আসলে ইনভেস্ট করবে। তো এদেরকেও কিন্তু ব্যাংক ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিয়ে থাকে যে 100 কোটি টাকা তো আপনার দরকার নাই, আপনার এখন হচ্ছে যে আপনার বিজনেস এক্সপানশন, তার জন্য আপনার এই পরিমাণ টাকা দরকার, এবং আপনার যে মর্টগেজ আছে, যে সিকিউরিটি আপনি আমাদেরকে দিবেন, সেটা তো এটা কভার করে না। আপনি এই পরিমাণ টাকার জন্য অ্যাপ্লাই করুন, আমরা এটা কনসিডার করার জন্য চেষ্টা করব যদি সব ডকুমেন্ট ঠিক থাকে। তো এগুলাই হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস। এভাবে যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস ব্যাংকগুলো দিয়ে থাকে, সাথে সাথে হচ্ছে কি ক্যাশ ম্যানেজমেন্ট দিয়ে থাকে, প্রায়োরিটি ব্যাংকিং করে থাকে। প্রায়োরিটি ব্যাংকিং এর মাধ্যমে কিন্তু ব্যাংক ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস গুলো দিয়ে থাকে। তাহলে ওভারঅল লাস্টে হচ্ছে কি এটা আপনি একটা ইয়ে দিলেন, কনক্লুশন দিয়ে দিলেন। তার মানে কি কি আমরা দেখেন, আমরা এটা 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 খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসতে পারে, একবারে কমন একটা কোশ্চেন প্রায় আসে, আপনি দেখবেন যে ফাংশনস অফ ব্যাংক। তার মানে ফাংশনস অফ ব্যাংকস এর আপনি এটাকে আমি 1 2 করে দিই, এটাকে যদি, হ্যাঁ, তাহলে 1 2 আপনারা করে দিন, তাহলে মনে থাকবে যে সাতটা ফাংশনস আছে, এই 7টা ফাংশন। তাহলে accepting deposit, lending, issuing credit card, facilitating international trade, providing investment services, payment processing and providing financial advice। এই সাতটা একটু মাথায় রাখতে হবে, আর বাকি কিছু মাথায় রাখার দরকার নেই, কারণ এগুলো আপনি নিজে লিখতে পারেন। ব্যাংক কিভাবে ডিপোজিট অ্যাকসেপ্ট করে, কিভাবে ল্যান্ড করে, কিভাবে ক্রেডিট কার্ড ইস্যু করে, কিভাবে ইন্টারন্যাশনাল ট্রেডে ফ্যাসিলিটেট করে, কিভাবে ইনভেস্টমেন্ট সার্ভিস দেয়, পেমেন্ট প্রসেসিং কিভাবে করে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস কিভাবে দেয়, এগুলো আপনি জানেন। এখন শুধুমাত্র এই 7টা পয়েন্ট মনে রাখতে হবে পরীক্ষার জন্য। কারণ এমনও হতে পারে যে পরীক্ষায় 5 জনকে ওই বলতেও পারবেন না যে ভাই 4টা তো লিখছি, পরের 3টা ভুলে গেছি, একটু বলেন। কারণ এরকমও মানে পরীক্ষার হলে সিচুয়েশন হতে পারে। এবং আপনারা জানেন অলরেডি প্রত্যেক ব্যাংকে ব্যাংকে কিন্তু আইবিবি এবং বাংলাদেশ ব্যাংক চিঠি 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 সার্কুলার হিসেবে চিঠি ইস্যু করছে। এবং আজকে আমাদের ব্যাংকেও আমাদের এইচআরডি থেকে কিন্তু ওই সার্কুলারটাকে কোড করে আবার সবাইকে হচ্ছে সার্কুলেট করছে। আচ্ছা, এরপরে আসি, তাহলে ডিফারেন্স বিটুইন, ভাইয়া বেটার হবে কি, মানে এক্সামিনার যে থাকবে তাকে কনভিন্স করে ফেল, তাইলেই কাজ হয়ে যাবে। এখন এক্সামিনারকে কনভিন্স কিভাবে করবেন বলেন? কনভিন্স তো করতে, যদি করতে না পারেন তখন কি করবেন? আর ভাইয়া পড়া বুঝান। সেটাই। আচ্ছা, এরপরে আসেন আমরা ইয়েতে চলে যাই, ডিফারেন্স বিটুইন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এন্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আচ্ছা, একটু আগে কিন্তু ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এন্ড নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের টাইপ গুলো আমরা পড়ছিলাম। দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর একটা হচ্ছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এখন এদের ভিতরে কি ডিফারেন্স আছে? এটা কিন্তু এই যে এখানে আমরা একটু আগে মানে এই যে দেখছেন, এখানে কিন্তু আমরা একটু পড়েছিলাম যে কি ডিফারেন্স আছে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ভিতরে। ঠিক এই কথাগুলো একটু ব্রডলি বলবো কেন, এই কোশ্চেনটা প্রায় আসে। এই কোশ্চেনটা যখন আসে তখন দেখা যায় এই 2 4 লাইন লিখতে তো হবে না, একটু বাড়াই লিখতে হবে। যদি 4 মার্কসের জন্য থাকে, 5 মার্কসের জন্য থাকে, তাহলে আমি যতটুকু লিখছি দ্যাটস এনাফ। আচ্ছা, এইটা এবার আসেন কি কি ব্যাংকিং যদি আসলো, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এন্ড নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ডিফারেন্সটা। আচ্ছা, ডিফারেন্সটা যদি আসে, ডিফারেন্স লেখার সময় আমরা একাডেমিকে আপনারা সবাই করে আসছেন, আপনারা জানেন ডিফারেন্স লেখার সময় প্রথম হচ্ছে ডিফিনিশনটা দিয়ে দিবেন, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোনটা আর নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কোনটা। আচ্ছা, এবার দেওয়ার পরে তারপরে অন্যগুলো আসবেন। এখন আমি কিন্তু ওই যে ডিফিনিশন গুলো এখানে অ্যাড করে নাই, কেন অ্যাড করে নাই? আপনারা কিন্তু অলরেডি এর আগে জানছেন, শিখছেন যে কোনগুলা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, কোনগুলা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সে কারণে অ্যাড করে নাই, আমি জাস্ট করার ডিফারেন্স এখানে অ্যাড করছি। তাহলে ডিফারেন্স গুলো কি দেখেন, যে দ্য প্রাইমারি ডিফারেন্স বিটুইন দ্য টু ইজ দ্যাট ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আর ব্যাংক, ওয়াইল নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দ্যাট আর নট ব্যাংক। মানে হচ্ছে একবারে এটা হলো কমন একটা মানে হচ্ছে কি ডিফারেন্স। একটা হচ্ছে ব্যাংক, অন দি আদার হ্যান্ড আর একটা হচ্ছে নট ব্যাংকস, মানে ব্যাংক না, কিন্তু তারা দুইটাই হচ্ছে কি ফাইন্যান্সিয়াল সার্ভিস অফার করে। এটা কিন্তু একবারে বেসিক, এটা কিন্তু মাথায় রাখতেই হবে যে দুইটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল সার্ভিস অফার করে, বাট ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হচ্ছে ব্যাংক, অন দি আদার হ্যান্ড নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইজ নট আ ব্যাংক। এটা হলো 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বারে আসেন,
ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু এখানে বলছে যে ওয়াইড রেঞ্জ অফ সার্ভিস দেয়, কি সার্ভিস দেয়? ডিপোজিট টেকিং, ল্যান্ডিং, ট্রেড ফাইন্যান্স, ফরেন এক্সচেঞ্জ এন্ড আদার সার্ভিসেস। ইন কন্ট্রাস্ট, বিপরীতে হচ্ছে কি non-bank financial institution usually offer specialized financial services such as leasing, insurance, investment banking and asset management. Non-bank financial institution কিন্তু এই কাজগুলো করে থাকে। দেখেন তারা লিজিং কোম্পানিগুলো আছে, তারা লিজ করে, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে ইন্স্যুরেন্স করে থাকে, ইনভেস্টমেন্ট ব্যাংকিং গুলো হচ্ছে শুধুমাত্র ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর সাথে জড়িত, এবং অ্যাসেট ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো আছে ওরা অ্যাসেট ম্যানেজ করে থাকে। মানে এক একটা কোম্পানির এক একটা পারপাস আছে। তারা কিন্তু এই একটা পার্টিকুলার, তারা ফরেন এক্সচেঞ্জ করে না, তারা কিন্তু ট্রেড ফাইন্যান্স করে না, তারা হচ্ছে ডিপোজিট টেক করে না, মানে একই সাথে এইসব কাজগুলো করে না, ওয়াইড রেঞ্জ অফ সার্ভিস দেয় না। কিন্তু ব্যাংক হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ সার্ভিস একসাথে দেয়। তারপরে হচ্ছে কি, এরপরে আমরা আরো কতগুলো অ্যাড করতে পারি এর সাথে। আচ্ছা আগে এখানে যে যা আছে আমি সেগুলো শেষ করি। যে another significant difference is that banking financial institution are heavily regulated। ওই যে বললাম ব্যাংক কিন্তু, এর আগে বলছিলাম ওই ডিরেগুলেশনের কথা বলছিলাম, ডিরেগুলেশনের কথা পরে আসবো, কিন্তু দেখেন ব্যাংকগুলো কিন্তু অতিমাত্রায় রেগুলেটেড। বাংলাদেশ ব্যাংক কিছুদিন পর পরে সার্কুলার দেয়, মানে আপনি সার্কুলার যন্ত্রণায় কত সার্কুলার পড়বেন, সার্কুলার অভাব নাই। বাংলাদেশ ব্যাংকের কেউ থাকলে হয়তো জানবেন, মানে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জ্বালায় আমরা অতিষ্ঠ। তার মানে এত অতিমাত্রায় রেগুলেটেড হচ্ছে কি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, বাট নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু এত রেগুলেশন নাই। মানে ওদের জন্য কিন্তু রুলস এন্ড রেগুলেশনের কিছুটা শিথিলতা আছে ব্যাংকিং ইনস্টিটিউশনের চেয়ে। তার মানে এটা একটু মাথায় রাখবেন যে শুধু আমি কি পয়েন্ট গুলো আমি দাগ দিছি, হেভিলি এটা হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হেভিলি রেগুলেটেড, অন দি আদার হ্যান্ড নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো হচ্ছে লেস রেগুলেটেড। এরপরে আসেন আরেকটা ডিফারেন্স কি আসে, এটা রেগুলেশনের অন্যতম একটা এখন রেগুলেটেড কেন, এই কেন হচ্ছে কি যে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো কিন্তু ডিপোজিট অ্যাকসেপ্ট করে ফ্রম দ্য পাবলিক এন্ড প্লে এ ক্রিটিক্যাল রোল ইন দ্য পেমেন্ট সিস্টেম এন্ড দ্য ওভারঅল স্টেবিলিটি অফ দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম। এই কারণে হচ্ছে কি ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো রেগুলেশন বেশি থাকে। আচ্ছা আরো কিছু আপনি ডিফারেন্স ইজিলি লিখতে পারেন, এখানে আমি অ্যাড করি নাই, আপনি অ্যাড করতে পারেন। যেমন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন মানে ব্যাংকটা হচ্ছে কি চেক ইস্যু করতে পারে, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু চেক ইস্যু করতে পারে না। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে কি ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো কিন্তু ক্রেডিট ক্রিয়েট করতে পারে, মানি ক্রিয়েট করতে পারে। কিসের মাধ্যমে? লোন দেওয়ার মাধ্যমে, লোন ক্রিয়েট করার মাধ্যমে। কিন্তু নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু এই পাওয়ার নাই, কারণ তারা তো ডিপোজিট অ্যাকসেপ্ট করে না। তাহলে তারা লোন দেয়, কিন্তু লোন দেয় যে ওরা তো ওদের ওন ফান্ড থেকে দেয়। তো সে কারণে হচ্ছে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো হচ্ছে কি লোন ক্রিয়েট করতে পারে না। এটাও একটা হচ্ছে কি ডিফারেন্স। এটা গেল। লোকাল সার্ভিসটা কি আসবে এখানে? ভাইয়া লাস্টের লাইনটা আরেকবার বলেন যে নন ফিনান্সিয়াল ব্যাংকিং ইনস্টিটিউশন যে লোন ক্রিয়েট করতে পারে না, কি কারণটা এটা একটু ক্লিয়ার করে বলেন। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো লোন কেন ক্রিয়েট করতে পারে না, এর কারণ হচ্ছে আপনি লোন ক্রিয়েট করবেন কিসের এগেনস্টে? মানির এগেনস্টে। এখন যে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তারা কি মানি অ্যাকসেপ্ট করে ডিপোজিটরদের কাছ থেকে? না, Actually তো লোনটা কিভাবে দিচ্ছে? নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তো শুধু মানে কি নিয়ে কাজ করে, মানে এখানে ডিপোজিট নিয়ে কাজ করে। সরি বুঝতে ভাইয়া পারিনি। আমি একটা উদাহরণ বলি, যেমন ডেল্টা ব্র্যাক হাউজিং এর মাধ্যমে আমি যখন লোন নিয়েছিলাম, লোনটা যখন আমি আপনার শেষ করে মানে কি বলে ওটাকে সেটেল করে দিলাম, তখন তারা আমার টাকাটা রেখে দিল, বললো যে আপনি এটা এফডিআর করেন, ব্যাংক যেটা দেয় তার থেকে 3% বেশি আমরা দিব। তাহলে তো তারা ডিপোজিট অ্যাকসেপ্ট করছে। এটার জন্য আমি খুব কনফিউজড হয়ে যাচ্ছি পড়াটার ভিতরে। আসলে এটা কিন্তু হচ্ছে রুলস এন্ড রেগুলেশন। এখন ডিরেগুলেশন যদি হয়ে থাকে, যেমন এই আপনি যেটা বলছেন সেটাও আমি বলতে গেছিলাম, কারণ হচ্ছে কি এই যদি আপনি মানে রুলস রেগুলেশন আর বইয়ের ভিতরে চলে আসেন দেখবেন যে ডেল্টা এটা তো ব্র্যাক কিন্তু ব্যাংক, ডিপোজিটটা নিয়ে আবার ব্যাংকেই রাখছে, সে নিজের কাছে রাখছে না। হ্যাঁ, এটাও সেই একটা জন্যই বিষয়। হ্যাঁ হ্যাঁ, এই কথাটা আসছে। হ্যাঁ, এটা একটা বিষয়। এমনিতে বেসিক্যালি হচ্ছে কি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো হচ্ছে কি ওই যে মানি ক্রিয়েট করতে পারে না, অর্থাৎ মানে হচ্ছে ক্রেডিট ক্রিয়েশনের মাধ্যমে মানি ক্রিয়েট যে প্রসেসটা আছে সেই প্রসেসে অংশগ্রহণ করতে পারে না। এটা কিন্তু একটা ডিফারেন্স। আমরা এখন আসলে কন্ট্রোভার্সিয়াল না যাই, আপনি পাস করার জন্য কিন্তু এটা লিখে আসতে হবে। এবার ডেল্টা ব্র্যাকে করুক না করুক সেটা ইস্যু না, ইস্যু হচ্ছে কি আপনার নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন লোন ক্রিয়েট করতে পারে না, আপনার এটাই লিখতে হবে। আর হচ্ছে কি ব্যাংক হচ্ছে ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো হচ্ছে কি ক্রেডিট ক্রিয়েট করতে পারে এবং ক্রেডিট ক্রিয়েট করে মানি ক্রিয়েশনে আপনার হেল্প করতে পারে।
এবং এটা আমরা সামনে আরেকটা ডিফারেন্স আছে শাকাওয়াত ভাই, আরেকটা ডিফারেন্স আছে লায়াবিলিটি অফ ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইজ মানি। মানে এক্স্যাক্টলি Right. এটাও আপনি But- অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, নন ব্যাংক right. ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু লায়াবিলিটি কিন্তু মানি না, রাইট, এটাও একটা ডিফারেন্স দেওয়া যায়। এটাও একটা ডিফারেন্স। তার মানে অনেকগুলো ডিফারেন্স আপনার এখানে মাথায় চলে আসলো। লকার সার্ভিসটা কি বলা যাবে যে লকার সার্ভিস ব্যাংকিং এ তার নন ব্যাংকিং লকার সার্ভিস প্রোভাইড করে না? এটাও আপনি অ্যাড করে দিতে পারেন যে ব্যাংকিং সার্ভিসে ব্যাংক হচ্ছে কি লকার সার্ভিস দেয়, নন ব্যাংক সার্ভিস হচ্ছে লকার সার্ভিস দিতে পারতেছে না। আবার আপনি আরো অ্যাড করতে, আপনি এই জিনিসগুলো অ্যাড করে দেন না, এই যে এই জিনিসগুলো ফাংশনস অফ ব্যাংক, এই যে ফাংশনস অফ ব্যাংক অ্যাড করে দেন। দেখেন অ্যাকসেপ্টিং ডিপোজিট নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন করতে পারে না, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো করতে পারে। লেন্ডিং এটা দুইটা দিতে পারে, তার মানে এটা অ্যাড করবেন না। ইস্যু ক্রেডিট কার্ড এটা যেহেতু এখন অনেকগুলা কয়েকটা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন করতেছে, তার মানে এটা দেন না। তারপর হচ্ছে ফ্যাসিলিটিং ইন্টারন্যাশনাল ট্রেড, ব্যাংকিং ইনস্টিটিউশন গুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেডে হেল্প করতেছে, কিন্তু নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা ইন্টারন্যাশনাল ট্রেডে কোনো হেল্প করতে পারতেছে না, এটাও একটা ডিফারেন্স। তারপর হচ্ছে প্রোভাইডিং ইনভেস্টমেন্ট সার্ভিস, এটা বাদ দিন, এটা দিলেন না। পেমেন্ট প্রসেসিং এর ক্ষেত্রে কিন্তু নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো পারতেছে না, কারণ তারা চেক ইস্যু করতে পারে না। অন দি আদার হ্যান্ড ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা চেক ইস্যু করতে পারে। মানে এখান থেকেও কিন্তু আপনি অনেকগুলো ডিফারেন্স দিতে পারতেছেন। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, তাহলে এইগুলো তো আপনার মাথায় থাকলো। সাথে ভুলে গেলে হলেও ওই যে আপনার ফাংশনস অফ ব্যাংকিং তো আপনার মাথায় আছেই। ওই ফাংশনস অফ ব্যাংকিং কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু খুবই কমন এবং এটা আপনার সব কাজে লাগবে পরবর্তীতে। কারণ অনেকগুলা ব্যাপারে হচ্ছে এগুলো রিলেটেড, ব্যাংক মানে হচ্ছে কোশ্চেনের সাথে এগুলো রিলেশন আছে, ডাইরেক্টলি রিলেটেড, যে আসলে কোন ব্যাংক কি কাজ করে, আবার নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কি কাজ করে, আবার ব্যাংকের ক্ষমতা কতটুকু, নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ক্ষমতা কতটুকু। ট্রু ফলসে আসলেও আপনি এগুলো অ্যাড করতে পারবেন, মানে এগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন। এরপরে আসেন ডিফারেন্ট রোলস ব্যাংক প্লে ইন অ্যান ইকোনমি। মানে এটা অনেক কয়েকভাবে আসতে পারে, যে কন্ট্রিবিউশন অফ আ ব্যাংক ইন অ্যান ইকোনমি, তারপরে আসতে পারে রোলস অফ ব্যাংকস ইন অ্যান ইকোনমি, অথবা শুধু আসতে পারে রোলস অফ ব্যাংক। তারপরে এইভাবে যেটাই আসুক আপনি এটা হচ্ছে কি অ্যাড করে দিলেন। একজনের নক দিচ্ছেন, শুধু আমি জাস্ট একটু হোল্ড করবেন, মনে হয় ক্লাসে জয়েন করতে পারতেছেন না। আচ্ছা, আমরা তাহলে ক্লাসে চলে যাই। আচ্ছা, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিনটা একটু চলে গেছিল একজন কল দিয়ে। আহ দেখা যাচ্ছে ভাইয়া? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন তাহলে ডিফারেন্ট রোলস ব্যাংকস প্লে ইন অ্যান ইকোনমি। তাহলে আমরা বলছিলাম যে আসলে এটা কোশ্চেনটা কিভাবে আসতে পারে। কোশ্চেনটা আসতে পারে কয়েকটা ভাবে, যে রোলস অফ ব্যাংক, অথবা ডিফারেন্ট রোলস ব্যাংক প্লেস ইন অ্যান ইকোনমি, কন্ট্রিবিউশন অফ ব্যাংকস, এরপরে হচ্ছে আরো আসতে পারে কি পারপাস অফ ব্যাংকস। এভাবে করে আসতে পারে, যেটাই আসুক আপনি মাথায় রাখবেন যে ব্যাংকের আসলে উদ্দেশ্য, ব্যাংকের আসলে অবদানটা কি একটা ইকোনমিতে। আচ্ছা, ব্যাংক শুধুমাত্র যে ডিপোজিট অ্যাকসেপ্ট করে তা কিন্তু না, আরো কিছু কাজ করে থাকে, যেগুলো হচ্ছে ব্যাংকের রোল, ব্যাংকের হচ্ছে অবদান, ব্যাংকের হচ্ছে উদ্দেশ্য, পারপাস, অবজেক্টিভস যাই বলেন এগুলা। এখন ব্যাংক কি কি কাজ করে দেখেন, আটটা, এই আটটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। মানে কিছু জিনিস হচ্ছে আপনার মুখস্থ করার দরকার নাই, যে মুখস্থ করতে হবে কোনগুলা, কিছু পয়েন্ট মুখস্থ করতে হবে। যে বললাম ফাংশনস অফ ব্যাংক, আপনার 7টা পয়েন্ট আছে, এই 7টা পয়েন্ট কিন্তু একটু মুখস্থ করতে হবে, মানে মাথায় রাখতে হবে। এগুলো তো আপনার সাথে রিলেটেড পারবেনি। এবার রোলস অফ ব্যাংক এখানে 8টা আছে, তাহলে এই 8টা আপনি মাথায় রাখলেন। এটা এই 8টা কোনটা? ইন্টারমিডিয়ারি রোল, পেমেন্ট রোল। ইন্টারমিডিয়ারি রোল কোনটা? ইন্টারমিডিয়ারি রোল হচ্ছে কি আপনার ওই যে আপনি ডিপোজিটর থেকে আপনার মানিটা নিচ্ছেন, আবার যারা বোরোয়ার আছে তাদেরকে হচ্ছে কি সেই সেম মানিটা দিচ্ছেন, তার মানে মাঝখানে যে আপনি একটা ইন্টারমিডিয়ারি অর্থাৎ একটা রোল প্লে করতেছেন, মানে মধ্যস্থকারী হিসেবে যে রোলটা প্লে করতেছেন সেটাই হচ্ছে ইন্টারমিডিয়ারি রোল। আচ্ছা, আমরা এগুলো বিস্তারিত আলোচনা করি। এখানে দেখেন ইন্টারমিডিয়ারি রোলটা হচ্ছে কি আপনার প্রাইমারি রোলস অফ দ্য ব্যাংক, যেটা হচ্ছে কি আপনার সেভার্স এবং বরোয়ারদের মাঝে মাঝে একটা ইন্টারমিডিয়েট করে, অর্থাৎ একটা সেতু বন্ধন তৈরি করে। আপনি আমার কাছ থেকে, আমি ফর এক্সাম্পল একজন কাস্টমার, আপনি অ্যাজ এ ব্যাংকার, আপনি আমার কাছ থেকে 100 টাকা, আমি আপনার কাছে 100 টাকা রাখলাম,
আপনি আমার কাছ থেকে নিলেন, সেই 100 টাকা থেকে আপনি কি করলেন 80 টাকা আবার হচ্ছে কি ওই যে সাদমান সাকিব ভাইয়াকে লোন দিয়ে দিলেন। তার মানে এই যে আমার আর সাকিব ভাইয়ের মাঝে যে মাঝখানে একটা সেতুবন্ধন তৈরি করছেন, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট রোল, মানে এটা হচ্ছে ব্যাংকের একটা কাজ। আচ্ছা, এরপর হচ্ছে পেমেন্ট রোল। পেমেন্ট রোল কিন্তু আমরা আলোচনা করছি কিছুক্ষণ আগে, যে ওই যে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এবং ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে তফাৎটা, এটা হচ্ছে পেমেন্ট রোল। মানে কি, ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের অন্যতম একটা রোল হচ্ছে কি সে পেমেন্ট রোল হিসেবে কাজ করে, মানে হচ্ছে তারা সে পেমেন্ট সার্ভিস গুলো দিয়ে থাকে। কি কি ধরনের পেমেন্ট সার্ভিস সে দিয়ে থাকে? ওই যে ঘুরে ফিরে কিন্তু একই কথা বারবার আসতেছে, সে চেকের মাধ্যমে পেমেন্ট সার্ভিস দিয়ে দিচ্ছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, তারপরে ওয়্যার ট্রান্সফার, এরপরে হচ্ছে কি আরটিজিএস, ইএফটি, এনপিএসবি, এগুলোর মাধ্যমে হচ্ছে কি আপনার পেমেন্ট সার্ভিসটা ব্যাংক দিয়ে থাকে, অর্থাৎ পেমেন্ট রোলটা সে প্লে করে থাকে। তারপরে হচ্ছে কি গ্যারান্টর রোল। গ্যারান্টর রোল কোনটা? ব্যাংক অ্যাক্ট অ্যাজ এ গ্যারান্টর অফ কাস্টমার। ব্যাংক কিন্তু কাস্টমারের গ্যারান্টর হিসেবে কাজ করে, মানে অন বিহাফ অফ আ কাস্টমার। কিভাবে? দেখেন, ব্যাংক গ্যারান্টি কিন্তু ব্যাংক ওই যে একজন কাস্টমারের এগেনস্টে, অর্থাৎ একজন কাস্টমারের এগেনস্ট না, কাস্টমারের ফেভারে কি করে, সে কাস্টমারের রিস্কটা বহন করে, যে ওই লোকের যে টাকাটা এটা আমি পে করব যদি ওই লোক না করে। তার মানে এটাই তো ব্যাংক গ্যারান্টি। তার মানে গ্যারান্টর হিসেবে কিন্তু রোল প্লে করে, ব্যাংক গ্যারান্টি দিয়ে থাকে। এটা ব্যাংক গ্যারান্টি সরাসরি আমাদের ব্যাংক গুলো হচ্ছে দিয়ে থাকে। আবার লেটার অফ ক্রেডিটের মাধ্যমে দিয়ে থাকে। লেটার অফ ক্রেডিট কি জিনিস আমি আপনাদেরকে বলেছি একটু আগে, যে ইন্টারন্যাশনাল ট্রেডে লেটার অফ ক্রেডিটটা ইউজ করা হয় অ্যাজ এ বায়ার। যেমন হচ্ছে খলিফা শাহিদুল্লাহ স্যার আছেন, উনি হচ্ছে ফর এক্সাম্পল একটা ব্রাঞ্চ ম্যানেজার। এখন ওনার কাছে একজন কাস্টমার আসলো, উনি হচ্ছে কি ইউএসএ থেকে বলেছিলাম যে ল্যাপটপ আইপ্যাড আনবে, নিয়ে আসবে। এখন আইপ্যাড যে নিয়ে আসবে, ওই টাকাটা কিভাবে সে পে করবে? তখন তখন ওই স্যার কি করলো, যে ওনাকে একটা এলসি খুলে দিল। এলসি খুলে যে দিল, এলসি খুলে দিয়ে সে কি করলো, ওই যে কাস্টমারের এগেনস্টে সে হচ্ছে কি ওই কোম্পানিকে প্রমিস করে যে এই প্রোডাক্টের টাকা ব্যাংক হচ্ছে কি মানে নিজে হচ্ছে গ্যারান্টি দিচ্ছে, ব্যাংক এই টাকাটা প্রমিস করতেছে পে করবে ওই যে সাপ্লায়ার আছে সাপ্লায়ারকে। আর এটা হচ্ছে লেটার অফ ক্রেডিট। আর এইভাবে হচ্ছে ব্যাংক গ্যারান্টর হিসেবে কাজ করে। আচ্ছা, তারপর হচ্ছে কি রিস্ক ম্যানেজমেন্ট রোল। ব্যাংক কি করে, শুধুমাত্র যে এগুলাই করতে তা না, ব্যাংক হচ্ছে কি আবার রিস্ক ম্যানেজমেন্ট রোলও প্লে করে। কিভাবে? ব্যাংক কি করতেছে, ওই যে আপনি যে ডিপোজিট গুলো অ্যাকসেপ্ট করতেছেন, এই এই ডিপোজিটের এগেনস্টে কিন্তু আপনি ইন্স্যুরেন্স করে রাখতেছেন। হেজিং এবং ইন্স্যুরেন্স দুটাই আসলে রিস্ক রিলেটেড, এবং রিস্কটাকে হচ্ছে মিটিগেট করে, কন্ট্রোল করে। তো রিস্ক মিটিগেট করে এই ব্যাংক কি করে, রিস্কটাকে মিটিগেট করার জন্য অনেক ধরনের কাজ করে থাকে। আর যেসব কাজগুলো সে করে থাকে, এইগুলো হচ্ছে ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট রোল। এবং এই রোলের মাধ্যমে সে কি করে, আপনার যে রিস্ক আছে, ফাইন্যান্সিয়াল রিস্ক আছে, সেটাকে মিটিগেট করে, অর্থাৎ সেটাকে ডিক্রিজ করে। আচ্ছা, এরপরে হচ্ছে কি আছে হচ্ছে কোনটা ব্যাংকের রোল, দ্য সেভিংস অথবা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার রোল। এটাও আমরা আলোচনা করছিলাম যে ব্যাংক শুধুমাত্র কি ওই যে শুধু এই কাজগুলো করে না, আরো কাজ করে, সেটাও কি অ্যাডভাইজার রোল হিসেবে ফাংশন, সে রোল প্লে করে। কারণ হচ্ছে কি, আপনার একটু আগে আমি আরো বলেছিলাম, আসলে কথাগুলো ঘুরে ফিরে আসতেছে, যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করে, অ্যাসেট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে, আপনার আপনার ক্যাশ ম্যানেজমেন্ট হিসেবে কাজ করে, বড় বড় কোম্পানির ক্যাশ ম্যানেজমেন্ট হিসেবে ব্যাংক কাজ করে। তারপর হচ্ছে যাতে তাদের মানিটা, যে ক্যাশ মানিটা অর্থাৎ লিকুইড মানিটা, সেটা খুব ভালোভাবে ম্যানেজ হয়। এবং এইগুলা করার জন্য যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হচ্ছে কি কোম্পানিগুলা ব্যাংকগুলা হচ্ছে দিয়ে থাকে, এগুলো হচ্ছে ব্যাংকের অ্যাডভাইজারি রোল। আচ্ছা, এরপরে হচ্ছে পলিসি রোল। এখন ব্যাংক আরো যে রোল প্লে করে, সেটা হচ্ছে পলিসি রোল। পলিসি আসলে ব্যাংক হচ্ছে কি পলিসি গুলা হচ্ছে কি ইমপ্লিমেন্ট করে, ফর্মুলেট করে না ব্যাংকগুলা। কিভাবে? যেমন গভর্নমেন্ট পলিসি মেক করে, এখন গভর্নমেন্ট যে পলিসি মেক করে, সেই পলিসি গুলা ইম্পোজ করে, সেই পলিসিগুলো ইম্পোজ হয় কিন্তু পাবলিকদের উপরে, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশন করে ব্যাংকগুলা। যেমন এক্সাইজ ডিউটির যে আপনার পলিসি, সেটা ফর্মুলেট করছে কে? বাংলাদেশ ব্যাংক থেকে এবং গভর্নমেন্ট থেকে দুই পক্ষ মিলে হচ্ছে কি একটা পলিসি ফর্মুলেট করছে কি এক্সাইজ ডিউটি কাটার জন্য। এখন এই এক্সাইজ ডিউটি কাটবে কে? ব্যাংকের কাজ হচ্ছে কি এক্সাইজ ডিউটি কাটা। তাহলে ব্যাংক হচ্ছে কি ওই পলিসিটা কিন্তু দেখেন, পলিসিটা কিন্তু ইমপ্লিমেন্ট করতেছে, তার মানে পলিসি রোলটাও কিন্তু সে প্লে করতেছে। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিয়েটিং ক্রেডিট। এটা আলোচনা করবো না, এটা অলরেডি আলোচনা করছি। ব্যাংক গুলা হচ্ছে কি ক্রেডিট ক্রিয়েট করতে পারে,
যেটা হচ্ছে কি লোনের মাধ্যমে। সে প্রথমে ডিপোজিট অ্যাকসেপ্ট করে, ওই ডিপোজিটটাকে আবার লোন দেয়। আবার যে লোন নিছে সে কি করে, আবার সেম টাকাটাই হচ্ছে কি আবার ব্যাংকে ডিপোজিট করে, আবার সেম টাকাটা অন্য ব্যাংক আবার কি করে অন্যজনকে লোন দেয়। এভাবে হচ্ছে কি ক্রেডিট ক্রিয়েট করে ব্যাংকগুলা। তারপর হচ্ছে এজেন্সি রোল। এজেন্সি রোল কোনগুলা? এটা হচ্ছে কি যে মানে একটা কাস্টমারের আপনার এগেনস্টে সে হচ্ছে কি রোল প্লে করে থাকে। মানে এটা কিভাবে করে থাকে? একটা ট্রাস্টের মাধ্যমে করে থাকে, বা অথবা একটা সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে করে থাকে ব্যাংকগুলা, আহ অথবা যে অন্যদের যে প্রপার্টি গুলো আছে সেই প্রপার্টি গুলো ম্যানেজ করে কাস্টমারের। এভাবে করে সে হচ্ছে এজেন্সি রোল প্লে করে। যেমন আপনি দেখবেন যে কতগুলো ব্যাংকের অনেকগুলো সাবসিডিয়ারি আপনার কোম্পানি আছে, যেমন ইউসিবি, বোকারেজ। তারপরে আমাদের কমিউনিটি ব্যাংকের কথা বলি, কমিউনিটি ব্যাংক কিছুদিন আগে কয়েক মাস আগে একটা ইনভেস্টমেন্ট সাবসিডিয়ারি কোম্পানি খুলছে, যে এটা হচ্ছে কমিউনিটি ইনভেস্টমেন্ট এই টাইপের। তো এরকম হচ্ছে কি এইভাবে হচ্ছে কি ব্যাংক গুলো হচ্ছে কি এজেন্সি রোল প্লে করে ট্রাস্টের মাধ্যমে, অথবা তাদের আহ আলাদা কোনো একটা ডিপার্টমেন্টের মাধ্যমে হচ্ছে এটা করে থাকে। তো এগুলো হচ্ছে ব্যাংকের রোল। তার মানে এই ব্যাংকের 8টা রোল মাথায় রাখলেন, আপনি শুধু 8টা রোলে মাথায় রাখবেন। দেখেন, প্রেশার নেওয়ার দরকার নেই, এই 8টা রোলের বর্ণনাগুলো আপনার শেখার দরকার নাই, শুধু আপনি 8টা রোল মাথায় রাখবেন। যদি 8টা রোল আপনার মাথায় থাকে তাহলে এগুলো কিন্তু আপনি লিখতে পারবেন ইজিলি, যে ইন্টারমিডিয়েট রোল কোনটা, পেমেন্ট রোল কোনটা, গ্যারান্টর রোল কোনটা, রিস্ক ম্যানেজমেন্ট রোল কোনটা, সেভিংস ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার কোনটা, পলিসি রোল কোনটা। পলিসি মানে হচ্ছে বললাম যে ওই যে পলিসি কিন্তু সরাসরি এটা লিখিয়ে না যে পলিসি মেক করা, মানে কমার্শিয়াল ব্যাংক ফর্মুলেট পলিসি। এটা যদি আবার ট্রু ফলসে আসে, এটা কিন্তু ট্রু দিয়ে দিয়ে না, এটা কিন্তু ফলস। পলিসি ইমপ্লিমেন্ট করে হচ্ছে ব্যাংকগুলা, মানে হচ্ছে কমার্শিয়াল ব্যাংকগুলা ক্রেডিট করতে পারে, এজেন্সি রোল প্লে করে। তার মানে হচ্ছে কি আপনার রোলস অফ ব্যাংক গুলা পড়লেন। এখন আমরা পরের টপিক্সে চলে যাব। এই টপিক্স নিয়ে যদি কারো একটু প্রবলেম থাকে তাহলে বলতে পারেন, এগুলো আসে প্রায়, এই কারণে একবার ভেরি কমন এবং সহজ। আচ্ছা, তাহলে আমরা পরের টপিক্সে চলে যাই। সেটা হচ্ছে কি, শুনতে পাচ্ছেন? আমাকে একটু বলেন, আমার শুনতে না পাইলে আমি আর বুঝতে পারবো না। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে আসেন তাহলে, ওই যে এই জিনিসটা কিছুক্ষণ আগে আমরা যেটা আলোচনা করছিলাম সেটা আবারও আসছে। সেটা হচ্ছে মাল্টিপল ডিপোজিট ক্রিয়েশন বাই ব্যাংকস। আচ্ছা, মাল্টিপল ডিপোজিট ক্রিয়েশন বাই ব্যাংকস এটা নিয়ে বারবার কথাবার্তা হচ্ছে। এই কারণে এটা কিন্তু পরীক্ষায় থাকবে। এটা থেকে যদি ট্রু ফলস আসে, এমসিকিউ আসে, শর্ট কোশ্চেন আসে, যাতে আপনাদের ভুল না হয়। এবং এটা সিলেবাসেও বারবার আছে, এবং আইবিবির যে বুকটা আছে সেখানেও বারবার আছে। তো এই জিনিসটা কিন্তু আপনারা মানে মাথায় রাখেন। এটা অলরেডি পারেন, আমি আলোচনা করবো না, শুধু আমি এক্সাম্পলটা আলোচনা করবো। এখানে একটা এক্সাম্পল একবারে আমি আপনাদের বোঝার জন্য, এর থেকে সহজ এক্সাম্পল আমি আর পাইনি। যেমন ধরেন, এটা এক্সাম্পলটা দেখেন, যে একটা ব্যাংক, অন্য আগের কথাবার্তাগুলো আমি বললাম না, এগুলো হচ্ছে কথাবার্তা আগে বলছি, যে মানি সাপ্লাইতে সে লোন ক্রিয়েট করে মানি সাপ্লাইতে তার কন্ট্রিবিউশনটা রেখে থাকে, এইসব কথাবার্তা প্রথমে লেখা আছে। এক্সাম্পলটা একটু দেখেন, যে ধরে নিন যে একটা ব্যাংক 1,000 টাকা ডিপোজিট পাইছে। কার কাছ থেকে? কাস্টমারের কাছ থেকে। এখন কাস্টমার কাছ থেকে যখন সে 1,000 টাকা ডিপোজিট পেলো, সে 1,000 টাকা নিয়ে কিন্তু বসে থাকবে না। আচ্ছা, এই 1,000 টাকা কিন্তু আবার শেষ পুরোটাই লোন হিসেবে কিন্তু কোনো কাস্টমারকে দিতেও পারবে না। কি করতে হবে? তার একটা মিনিমাম রিজার্ভ রিকোয়ারমেন্ট আছে। এই রিজার্ভ রিকোয়ারমেন্টটা কি করছে? সেন্ট্রাল ব্যাংক করছে। সেন্ট্রাল ব্যাংক একটা মিনিমাম রিজার্ভ রিকোয়ারমেন্ট করছে। এটা 10%। এটা আমাদের দেশে আমাদের আমাদের মোস্ট প্রবাবলি 17%। আচ্ছা, আমরা বুঝার সাথে 10% ধরি, 10%। এখন 10%, 1,000 টাকা যে আপনি একজন কাস্টমার কাছ থেকে নিলেন, তার 10% বাংলাদেশ ব্যাংকে রেখে দিতে হবে। তার মানে আপনার হাতে থাকলো কত টাকা? আপনার হাতে থাকলো কিন্তু 900 টাকা। তার মানে 900 টাকা হাতে থাকলো, 100 টাকা, এই যে 100 টাকা, এই 100 টাকা কিন্তু আপনি বাংলাদেশ ব্যাংকে রেখে দিলেন। আচ্ছা, বাকি এখন আপনার হাতে আছে 900 টাকা। এই 900 টাকায় কিন্তু আপনি আপনার ব্যাংকে বলটে নিয়ে বসে থাকবেন না। কেন বসে থাকবেন না? এই 900 টাকা কিন্তু, 900 টাকা যে আপনি অ্যাকসেপ্ট করছেন, তার জন্য কিন্তু একটা কস্ট আছে। আপনি এটা যদি নিয়ে আপনি বসে থাকেন, তার মানে কিন্তু আপনার লস হচ্ছে। এই লসটা না করার জন্য আপনার এটা কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। ব্যাংকের প্রোডাক্টটা হচ্ছে কিন্তু টাকা, ক্যাশ। ব্যাংকের ফান্ডামেন্টাল প্রোডাক্ট হচ্ছে ক্যাশ, মানে হচ্ছে ব্যাংক কিন্তু প্রত্যেকটা, যেমন কোম্পানির কিন্তু একটা প্রোডাক্ট আছে, যেমন যে মুদি দোকানদার, তার কিন্তু প্রোডাক্ট সদাই হচ্ছে, প্রোডাক্ট হচ্ছে চাল ডাল, সে চাল ডাল বিক্রি করতেছে। আর ব্যাংক কিন্তু বাই সেল করে মানি, টাকা। তার মানে এই যে দেখেন, সে এই 1,000 টাকা কি করলো? নিল, 10% মিনিমাম রিজার্ভ হিসাবে কিন্তু বাংলাদেশ ব্যাংকে রেখে দিল, বাকি 900 টাকা তার হাতে এখন আছে। এখন যে 900 টাকা তার হাতে আছে, সে কি করলো? এই যে দেখেন, এই 900 টাকার একটা লোন মেক করলো। কাকে লোন মেক করলো?
আচ্ছা, ধরলাম অধরা আপুকে 900 টাকা লোন দিল। এখন 900 টাকা লোন দেওয়ার পরে এই অধরা আপু কি করবে? এই টাকাটা নিয়ে সে কিন্তু সেও বসে থাকবে না। এই টাকাটা নিয়ে সে কি করবে? সে বসুন্ধরা সিটিতে চলে গেল। আপু বসুন্ধরা সিটিতে যে একটা জামা কিনলো, জামাটার দাম ফর এক্সাম্পল 900 টাকা। এখন 900 টাকা দিয়ে যে জামাটা কিনলো, সে তো তার মানে ওই যে দোকানদার, অর্থাৎ যে শপকিপার, সে কিন্তু এই 900 টাকা তার কাছ, তার ক্যাশে যখন গেল, দিন শেষে কিন্তু এই 900 টাকা নিয়ে সে কিন্তু বসে থাকবে না। সে কি করবে? তার আর একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওই ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে এই 900 টাকা সে জমা করে দিবে। এখন ফর এক্সাম্পল প্রথমে উনি নিচে হচ্ছে এবিসি ব্যাংক থেকে। এখন ওই যে যে দোকানদার, সে কি করছে? এই 900 টাকা পাওয়ার পরে অধর আপু থেকে সে XYZ ব্যাংকে নিয়ে এই 900 টাকা আবার জমা করে দিল। জমা করে দেওয়ার পরে এবার নিউ ব্যাংক, যে ব্যাংক অর্থাৎ XYZ ব্যাংক, ওই ব্যাংক আবার কি করলো? 900 টাকা ডিপোজিট পেলো। 900 টাকা ডিপোজিট পাওয়ার পরে সে কিন্তু এখন আর 900 টাকা নিয়ে আবার সেও বসে থাকবে না। সে কি করবে? 10% কি করবে? মিনিমাম রিজার্ভ রিকোয়ারমেন্ট হিসেবে বাংলাদেশ ব্যাংকে রেখে দিবে। তার মানে 90 টাকা, এই 90 টাকা সে রিজার্ভ হিসেবে রেখে দিবে। তার মানে তার হাতে এখন আছে 810 টাকা। এই 810 টাকা নিয়ে সে আবার বসে থাকবে না। সে কি করবে? সে এই টাকাটা সে অন্য একটা ব্যাংকে আবার রেখে দিবে। সরি, সে এই 810 টাকাটা আবার আরেকজনকে লোন দিবে। কেন লোন দিবে? ওই যে বললাম, তার কষ্ট ফান্ড আছে, তার এই টাকাটা তো ইনভেস্ট করতে হবে। এখন এই টাকাটা ইনভেস্ট করবে, ফর এক্সাম্পল এই টাকাটা এখন সাকিব ভাইয়াকে এখন আবার সে তারা লোন দিল 810 টাকা। এই 810 টাকা যখন সাকিব ভাইয়াকে লোন দিল, সাকিব ভাইয়া এই 810 টাকা দিয়ে কি করলো? সে এক্সটাসি থেকে একটা টি শার্ট কিনলো। এখন এক্সটাসি থেকে যখন এই 810 টাকা দিয়ে একটা টি শার্ট কিনলো, ওই এক্সটাসি কোম্পানি, ওই এক্সটাসি শোরুম কিন্তু ওই 810 টাকা দিয়ে দিন শেষে আবার বসে থাকবে না, সে আরেকটা ব্যাংকে ওই টাকা জমা দিবে। এইভাবেই হচ্ছে কি মাল্টিপল ক্রিয়েশন, মানে ক্রেডিটটা ক্রিয়েট হচ্ছে এবং ইকোনমিতে মানি সাপ্লাইটা বেড়ে যাচ্ছে। আর এইভাবেই হচ্ছে কি কমার্শিয়াল ব্যাংকগুলা অথবা ব্যাংকগুলা মাল্টিপল ডিপোজিট ক্রিয়েট করে। এন্ড দিস ইজ হাউ এ ব্যাংক ক্যান ক্রিয়েট মাল্টিপল ডিপোজিট। তার মানে এটা যদি আসে এক্সাম্পল আপনারা এইভাবে দিতে পারেন, এবং ট্রু ফলস আসলেও আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা। এখানে আমি আরো ক্লিয়ার করে দিছি, এই যে এইটাতে আপনারা এটা এটা দেখলে একটু বুঝতে পারবেন, এটা এই জিনিসটা আপনারা দেখলে বুঝতে পারবেন আরো। মানে এটা একবার, এটা যদি ম্যাথও আসে যে কিভাবে আপনার যদি একটা ব্যাংক মাল্টিপল ডিপোজিট ক্রিয়েট করে দেখান, অথবা বলতে পারে যে শোস হাউ এ ব্যাংক ক্যান ক্রিয়েট মাল্টিপল ডিপোজিট, তাহলে আপনি সোজাই এক্সাম্পলটা দিয়ে দিবেন যে 1000 টাকা লোন নিছেন, প্রথম ডিপোজিট নিছেন, তারপরে 900 টাকা ইনভেস্ট করছেন, এরপরে যে 900 টাকা লোন নিছে সে কোনো একটা কিছু পারচেস করার পরে সে আবার ব্যাংকে জমা রাখছে। ব্যাংকে জমা রাখার পরে নিউ ব্যাংক কি করছে? আবার ওইখান থেকে মিনিমাম রিজার্ভ রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা রেখে বাকি টাকাটা আবার ইনভেস্ট করছে। এভাবে করে যে একটা কন্টিনিউয়াস প্রসেস, এই কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে মানি ক্রিয়েট হচ্ছে, ইকোনমিতে মানি সাপ্লাইটা বেড়ে যাচ্ছে, আর এইভাবেই হচ্ছে ব্যাংকগুলো হচ্ছে মানি সাপ্লাই করে, মানে মাল্টিপল ডিপোজিট ক্রিয়েট করে। আচ্ছা, এই জিনিসটাতে যদি কারো প্রবলেম থাকে তাহলে একটু বলতে পারেন, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, এটা একবার কনফার্ম থাকে না, এটা আসবেই। কনফিউশন নাই, কিন্তু যেভাবে লোন দেওয়া হচ্ছিল মনে হচ্ছে আমরা আফ্রিকায় চলে গেছি, লোন টোন নিয়ে জামা প্যান্ট কিনতে হচ্ছে। এই জিনিসটার কারণ হচ্ছে আপনার মাথায় থাকবে, পরীক্ষা হলে যায় আর ভুলবেন না। এখন যদি আমি একটা কমপ্লেক্স এক্সাম্পলের দিকে চলে যাই তাহলে কিন্তু মাথায় থাকবে না যে আমরা 5 কোটি টাকা এখন লোন নিলাম, ডিপোজিট নিলাম, তারপরে ওই 5 কোটি টাকা আসলাম গ্রুপে হচ্ছে লোন দিলাম, এরপর মানে এরকম একটা কমপ্লেক্স এক্সাম্পলে গেলে ঝামেলা। আমরা জামা কাপড় কিনে লোন নিয়ে আমরা ফর এক্সাম্পল একটা পার্সোনাল লোন নিলাম, এটাই ধরে রাখি, এবং এইভাবেই কিন্তু আপনি একটা এক্সাম্পল ছোট করে দিয়ে দিবেন। কমপ্লেক্স এক্সাম্পলের দিকে যাই না, তখন কিন্তু ভুল করলে আপনি মার্কস কাটা যাবে, আপনি টাইম পাবেন না। মানে আপনি যত সহজ এক্সাম্পল দিতে পারেন ততই হবে ভালো। তার মানে আপনি এক্সাম লিখতে পারবেন, আবার হচ্ছে কি মিস্টেক করার সুযোগ থাকবে না। আচ্ছা, এরপরে আসি আমরা ট্রেন্ডস অফ কমার্শিয়াল ব্যাংকিং। আচ্ছা, এটা তো ট্রেন্ডস মানে হিস্টোরি অফ কমার্শিয়াল ব্যাংকিং, এটা আমরা এটা একটু পড়ে নিয়ে, এটা খুব আসে না বললেই চলে, তারপরে সিলেবাসে আমি অ্যাড করছি, এটা অনেক কথাবার্তা। 1-2বার আপনি একটু পড়ে নিয়েন যাওয়ার সময় পরীক্ষার আগে, এটা এখন বললে লাভ হবে না। ওই যে যুদ্ধের শুরু মানে একদম শুরু থেকে হচ্ছে কি শেষ পর্যন্ত যে ইতিহাসটা আছে সেটাই এখানে বলা আছে, আমি এটা বলবো না কারণ এটা কোনো ইম্পর্টেন্ট টপিক না। আমি ইম্পর্টেন্ট টপিকটা চলে যাই, সেটা হচ্ছে কি ট্রেন্ডস রিশেপিং ব্যাংকিং টুডে।
যে এখন যে রিশেপ হচ্ছে ব্যাংকিং, মানে ব্যাংকিং সার্ভিসেস যে একটা রিশেপিং হচ্ছে, যে আপনার চেঞ্জ হচ্ছে, মানে একটা ড্রামাটিক্যাল চেঞ্জ চলে আসছে, একটা আই ক্যাচিং চেঞ্জ চলে আসছে, সেই জিনিসগুলো আসলে কি কি? কোশ্চেন আসতে পারে এভাবে, হোয়াট আর দ্য কি ট্রেন্ডস রিশেপিং ব্যাংকিং টুডে? এই যে কি ট্রেন্ডস গুলা যেগুলা ব্যাংকিং, আজকের ব্যাংকিং কে রিশেপ করতেছে, তারা আসলে কোনগুলা? তাহলে এখানে 7টা আছে। এই 7টা হচ্ছে কি, আপনি একটু মাথা রাখবেন, মানে বেশি আপনার দেখেন মাথা রাখার জন্য করা দিচ্ছি না, আপনার এই 7টা আগে 4টা মানে মোটামুটি এখানে কত 16 থেকে 20টার মতো পয়েন্ট আপনার মাথায় রাখতে হবে। তার মানে এখানে দেখেন রিশিপিং করতেছে কি কি, সার্ভিস প্রলিফারেশন। সার্ভিস প্রলিফারেশন কোনটা? আচ্ছা, সার্ভিস প্রলিফারেশন না দিয়ে আসলে সার্ভিস, এটা ইংলিশটা যদি একটু কঠিন হয় তাহলে আপনি আরেকটা ইংলিশ অ্যাড করে নেন, সার্ভিস এনহ্যান্সমেন্ট, অথবা অথবা হচ্ছে ইনক্রিজিং, এক্সপানশন দেওয়া যাবে, অথবা একবারে কমন হচ্ছে এক্সপানশন। হচ্ছে যেটা আপনার মনে থাকে এটাই দিলেন। তাহলে সার্ভিস এক্সপানশনটা তার মানে আর বলার দরকার নাই। সার্ভিস এক্সপানশনটা হচ্ছে কি আপনার শুরুর দিকে ব্যাংকগুলো কি করতো, শুধু ওই যে ডিপোজিটটা অ্যাকসেপ্ট করতো, তারপরে ওই ডিপোজিটটাকে আবার হচ্ছে কি লোন দিয়ে দিত, ল্যান্ড করতো, এর মাঝখানে যে স্প্রেডটা হয় এর মাধ্যমে সে প্রফিট করতো। কিন্তু এখন ব্যাংকগুলা এই শুধুমাত্র ওই যে ওই অ্যাকসেপ্টিং ডিপোজিট আর ল্যান্ডিং দোজ ডিপোজিটের ভিতরে কিন্তু বসে নাই, তারা হচ্ছে সার্ভিসটাকে পলিবারেট করছে, এনহ্যান্স করছে, এক্সপানশন করছে। কি কি করছে? ফি বেসড ইনকাম বাড়াইছে, টেকনোলজির মাধ্যমে তারা বিভিন্ন সার্ভিস দিচ্ছে, এরপর হচ্ছে তারা যে আরটিজিএস এর মাধ্যমে সার্ভিস দিচ্ছে, এটার জন্য একটা ফিস আছে। তারপর হচ্ছে আরো অনেক ধরনের সার্ভিস তারা ইমপ্লিমেন্ট করতেছে, এলসি, ব্যাংক গ্যারান্টি, তারপরে হচ্ছে কি আপনার লকার সার্ভিস, এভাবে অনেকগুলো আপনাদের যতগুলো সার্ভিসের কথা আছে লিখে দিবেন। ওই এগুলো লেখার মাধ্যমে হচ্ছে ব্যাংকগুলো হচ্ছে কি এখন রিশেপ করতেছে। আগের যে মতো ব্যাংকগুলো এখন নাই, ব্যাংকগুলো অনেক ধরনের সার্ভিস, ওয়াইড রেঞ্জ অফ সার্ভিস অফার করে। আর এই যে ওয়াইড রেঞ্জ অফ সার্ভিস অফার করতেছে, তার মাধ্যমে হচ্ছে ব্যাংকগুলো তার সার্ভিসকে এক্সপানশন করছে। আচ্ছা, এরপরে আসেন রাইজিং কম্পিটিশন। ব্যাংকগুলো দেখেন, ব্যাংক ব্যাংকগুলো যে রিশেপ হচ্ছে তার ভিতরে আরেকটা অন্যতম হচ্ছে কম্পিটিশনটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এখন এই কম্পিটিশনটা কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ হচ্ছে এতগুলা ব্যাংক, এই যে দেখেন এখন হয়তো 63টার মতো ব্যাংক কাজ করতেছে। তার মানে দেখবেন একই বিল্ডিং এ 3টা ব্যাংক, অথবা একই রাস্তায় 10টা ব্যাংকের শাখা। তার মানে কি হারে কম্পিটিশনটা বাড়তেছে? এই কম্পিটিশনটা বাড়তেছে, এখন দেখেন এই কম্পিটিশনটা কিন্তু বাড়তেছে হচ্ছে, কম্পিটিশনটা বেড়ে গেছে হচ্ছে কি এই প্রেজেন্ট, অর্থাৎ হচ্ছে আপনার এই গত 10 থেকে 15 বছরের ভিতরে অথবা 20 বছরের ভিতরে কিন্তু ব্যাংকের কম্পিটিশনটা বেড়ে গেছে। এই জন্য কিন্তু ব্যাংকগুলো চাচ্ছে যে কি তারা যে সার্ভিসগুলো দিতে, সেই সার্ভিসগুলোকে ইউনিক করতে, তারপর হচ্ছে কাস্টমারের দোরগোড়ায় নিয়ে যাইতে। তার মানে রাইজিং কম্পিটিশনের বিষয়টা এটা। দেখেন, level of intensity of competition in the financial services field have grown as bank and their competitors have expanded their services offering. ব্যাংকগুলো অফার করতেছে অনেকগুলো সার্ভিস, যে কারণে এটা আসলে শুধুমাত্র ব্যাংক সার্ভিস বেশি অফার করতেছে তা না, ব্যাংকের সংখ্যাও বেড়ে যাচ্ছে। এটাও আপনি লিখে দিবেন যে ব্যাংকের সংখ্যা বেড়ে যাচ্ছে, সে কারণে হচ্ছে কি আপনার কম্পিটিশনটা বেড়ে যাচ্ছে। তারপরে ব্যাংকগুলো যেসব লোকাল ব্যাংকগুলো যেসব সার্ভিস লেখে ওইগুলো এখানে বলতে পারেন কনজিউমার ক্রেডিট দিচ্ছে, সেভিংস এন্ড রিটায়ারমেন্ট প্ল্যান দিচ্ছে, ফাইন্যান্সিয়াল কাউন্সিলিং দিচ্ছে। আর এইসব কারণ হচ্ছে ডাইরেক্টলি তারা কি করতেছে, একটা ব্যাংকের সাথে অন্য 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 যে ব্যাংকগুলো আছে তার সাথে একটা কম্পিটিশনে কিন্তু চলে গেছে। আর এটা হচ্ছে রাইজিং কম্পিটিশন, এবং এই রাইজিং কম্পিটিশনটা কিন্তু এখন একবারে তুমুল পর্যায়ে চলে গেছে প্রত্যেকটা ব্যাংক টু ব্যাংক। একটা ডিপোজিট হার্ন করার সময় দেখেন কি পরিমাণ কম্পিটিশন চলে আসছে। এরপর আসেন ডিরেগুলেশন। রেগুলেশনের উল্টাটা হচ্ছে ডিরেগুলেশন। ডিরেগুলেশন মানে হচ্ছে কোনটা? ডিরেগুলেশন মানে আমি একটু বড় করে এখানে আলোচনা করছি, এটা শর্ট, যদি এটা একটা শর্ট কোশ্চেন আসে তাহলে আপনারা বলতে লিখতে পারবেন, এই কারণে আমি একটু বড় করছি এটাকে। এটা আসলে সিম্পল, আপনি 2টা লাইন মনে রাখবেন যে যদি কোন একটা ব্যাংক রেগুলেশন ফলো করে, রুলস এন্ড রেগুলেশনের ভিতরে থাকাটা হচ্ছে রেগুলেশন, আর রুলস এন্ড রেগুলেশনটাকে একটু কমাই দেয়া অথবা ইলাবেট করা অথবা একটু ডিক্রিজ করে দেয়াই হচ্ছে কি ডিরেগুলেশন। এবার আসেন আমরা একটু দেখি যে ডিরেগুলেশন in banks refers to the process of reducing or eliminating government regulation that restrict the activities of banks and other financial institutions. এখন গভর্নমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন
কি করে, ওই যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলোকে মেনটেন করার জন্য, মনিটর করার জন্য, ঠিকঠাক মতো রাখার জন্য হচ্ছে রেগুলেশন দিয়ে থাকে, রুলস এন্ড রেগুলেশন দিয়ে থাকে। এবং এই রুলস এন্ড রেগুলেশন কে শিথিল করা, এলিমিনেট করাটাই হচ্ছে কি ডিরেগুলেশন। আচ্ছা, এই ডিরেগুলেশন অফ ব্যাংকস হ্যাভ বোথ পজিটিভ এন্ড নেগেটিভ ইফেক্ট। এটা কিভাবে পজিটিভ হতে পারে, কিভাবে নেগেটিভ হতে পারে? আচ্ছা, পজিটিভ হতে পারে এইভাবে, যখন যদি মানে পজিটিভ কোন ক্ষেত্রে দেখেন, যদি পজিটিভ হবে এই ক্ষেত্রে, যখন যদি ব্যাংকগুলার রেগুলেশনটা একটু কমাই দেয়, তাহলে ব্যাংকগুলা কিন্তু হাত খুলে যায়, ব্যাংকগুলা কিন্তু কম্পিটিশনে আসতে পারে, ব্যাংকগুলা হচ্ছে কি ইনোভেশন নিয়ে আসতে পারে, এফিসিয়েন্সি নিয়ে আসতে পারে, কম্পিটিশনে টিকে থাকতে পারে, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসতে পারে, কারণ তো রুলস এন্ড রেগুলেশন একটু কমে গেছে। অন দি আদার হ্যান্ড, যদি ডিরেগুলেশন যদি আপনার ইনক্রিজ হয়, মানে হচ্ছে কি আপনার ডিরেগুলেশনটা যদি বেশি, মানে রুলস এন্ড রেগুলেশন যদি বেশি কমাই দেয়, ডিরেগুলেশন যদি বেশি হয়, তার একটা নেগেটিভ সাইড আছে, তাহলে কিন্তু রিস্ক বেড়ে যাবে। কোথায় রিস্ক বেড়ে যাবে? ব্যাংকিং সেক্টরের রিস্ক বেড়ে যাবে, কারণ ব্যাংকিং সেক্টর রিস্ক বেড়ে গেলে কিন্তু আবার ইকোনমিতে বিপদ, কারণ ব্যাংক মানি নিয়ে ডিল করে, অর্থাৎ একটা ইকোনমি ব্যাংকের উপর ডিপেন্ড করে। তো সে কারণে হচ্ছে ব্যাংকিং সেক্টরের রিস্কটা বেড়ে যাবে। মানে পজিটিভ ইফেক্ট যেমন আছে ডিরেগুলেশনের, তেমনি নেগেটিভ ইফেক্টও আছে। এই কয়টা সিম্পল জিনিস কিন্তু মাথায় রাখবেন, সিম্পল জিনিস মাথায় রাখলে কিন্তু আপনি লিখতে পারবেন। মানে আপনার কাজ হচ্ছে শুধু এই কথাটা মনে রাখা যে, যে রুলস এন্ড রেগুলেশন আছে, ডিরেগুলেশন মানে যে রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলোকে কমাই দেয়া। এই রুলস এন্ড রেগুলেশনকে কমাই দিয়ে যে কাজটা করে থাকে গভর্নমেন্ট অথবা বাংলাদেশের জন্য বাংলাদেশ ব্যাংক অথবা গভর্নমেন্ট যে কাজগুলো করে থাকে, সেগুলো হচ্ছে ডিরেগুলেশন। এটার পজিটিভ দিক হচ্ছে কি, এটা যদি পজিটিভ দিক হচ্ছে হচ্ছে যে এটা যদি করে থাকে, তাহলে ওই যে ইনোভেশন, এফিসিয়েন্সি, কম্পিটিশনে টিকে থাকতে পারে ব্যাংকগুলা। আর এটার নেগেটিভ দিক হচ্ছে কি, ব্যাংকিং সেক্টরের রিস্কটা বেড়ে যাবে। এটাই হচ্ছে পুরোটা। আর এখানে ছোট করে কিছু লেখা আছে, আর একটু এটা একটু পড়ে নিন। এরপরে আসেন আরেকটা আরেকটা পয়েন্ট হচ্ছে রাইজিং ফান্ডিং কস্ট। আচ্ছা, রাইজিং ফান্ডিং কস্ট কোনটা আছে? ফান্ডিং কস্টটা বেড়ে যাচ্ছে কেন? মানে এখন যে ফান্ডিং কস্ট, একটা সময় কিন্তু ব্যাংক, যেমন আমরা দেখেন, আমরা তো অনেক জুনিয়র ব্যাংকার, যারা সিনিয়র ব্যাংকার যদি কেউ থেকে থাকেন, তারা হচ্ছে কি জানবেন যে আজ থেকে 10-15 বছর আগেও কিন্তু ব্যাংক কি করতো, অনেক প্রফিট করে ব্যাংকের যারা ব্যাংকার আছে, যারা এমপ্লয়ি আছে, তাদের অনেকগুলো ইনসেন্টিভ বোনাস দিত, অনেক সুযোগ সুবিধা ছিল ব্যাংকের। কিন্তু এখন ব্যাংকিংটা অনেক বেশি কম্পিটিটিভ হয়ে গেছে, এবং কম্পিটিটিভ হওয়ার অন্যতম কারণ হচ্ছে কি, এবং তার অন্যতম একটা কারণ হচ্ছে কি, তাদের ফান্ড কস্টটা বেড়ে যাওয়া। এই ফান্ডিং কস্টটা বেড়ে যাওয়ার কারণে ব্যাংকগুলা কিন্তু এমপ্লয়ি বেনিফিট যেমন কমাই দিছে, তেমনি আবার হচ্ছে কি ব্যাংকের যে টিকে থাকার লড়াই কিন্তু ব্যাংকের জন্য অনেক কঠিন হয়ে গেছে। এই ফান্ডিং কস্টটা হচ্ছে যেমন, ব্যাংক যে রেটে হচ্ছে আপনার প্রোডাক্টটা বাই করে, কি প্রোডাক্ট বাই করে? ওই যে মানি বাই করে, মানি বাই করলো, এই মানি যে বাই করতেছে, এখন ফর এক্সাম্পল এবিসি ব্যাংক কি করলো, একটা কাস্টমার 5 কোটি টাকা আছে, এখন ওই কাস্টমার কিন্তু একটা ব্যাংক ম্যানেজারকে নক দেয় না, সে 5টা ব্যাংকের ম্যানেজারকে নক দিবে, ভাই আমার কাছে 5 কোটি টাকা আসছে, আপনি রেট কত টাকা দিবেন? দেখেন ম্যানেজার কিন্তু তখন হন্য হয়ে মানে ওনার পিছনে ঘুরবে, যে 5 কোটি টাকা আছে ভাই, আমি এত% রেট দিব, আবার ওই যে অন্য একটা ব্যাংকের বলতেছে সে এত% রেট দিবে। এভাবে করে এটা বার্গেনিং পাওয়ার তৈরি হয় ওই কাস্টমারের মাঝে, এবং কাস্টমার কি করে শেষ পর্যায়ে, যে সবচেয়ে হাইয়েস্ট রেট তাকে অফার করে, তার কাছে কিন্তু ফান্ডটা রাখে ওই 5 কোটি টাকা। আর এইভাবেই কিন্তু কিন্তু ওই যে আপনার ফান্ডের কস্টটা বেড়ে যায়। আর এটা হচ্ছে কি আপনার ওই যে ব্যাংকের জন্য হচ্ছে রাইজিং ফান্ডিং কস্ট, ব্যাংকের জন্য ফান্ডিং কস্টটা বেড়ে যাচ্ছে এই কারেন্ট সিনারিওতে, অর্থাৎ রিশেপিং হচ্ছে, আপনার ফান্ডিং কস্টটা বেড়ে যাচ্ছে, সে কারণে কিন্তু আপনার ল্যান্ডিং যা দিচ্ছেন, আপনার যে প্রফিটটা, মাঝখানে যে গ্যাপটা, স্প্রেডটা, এটাও কিন্তু কমে যাচ্ছে। আর ব্যাংক কিন্তু বেসিক্যালি ডিপেন্ড করে ওই স্প্রেডের উপরে, আপনার মানে কস্ট অফ ফান্ড এবং হচ্ছে ল্যান্ড, অর্থাৎ আপনি যে পরিমাণ ফর এক্সাম্পল 9%-এর লোন আপনি দিচ্ছেন, আর আপনার এভারেজ কস্ট অফ ফান্ড হচ্ছে আপনার 7%, তার মানে 2% কিন্তু আপনার স্প্রেড। অথচ এটা কিন্তু এই স্প্রেডটা কিন্তু আগে 5-6%, 7% ছিল। তো এটাই হচ্ছে রাইজিং ফান্ডিং কস্ট। এরপর আসেন তারপর হচ্ছে নতুন আরেকটা যে রিশেপিং হচ্ছে, সেটা হচ্ছে কি টেকনোলজিক্যাল রিভলিউশন। টেকনোলজিক্যাল রিভলিউশন কোনটা? টেকনোলজিক্যাল রিভলিউশনটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কি অ্যাপ, মানে ব্যাংকগুলো হচ্ছে কি টেকনোলজির পেছনে অনেক খরচ করে থাকে এখন। এই টেকনোলজির খরচ করার অন্যতম একটা কারণ হচ্ছে কি আপনার মানিকে সিকিউরড রাখা, সাথে সাথে ব্যাংকের যে সার্ভিস গুলো আছে, ওয়াইড রেঞ্জ অফ সার্ভিস তারা যে অফার করতেছে, সেগুলাকে হচ্ছে কি আপনার মানে অ্যাভেলেবেল করা। আর হচ্ছে কি আপনার যে লেবার বেসড সার্ভিসটা আছে, দেখেন একটা সময় কিন্তু
আপনার ম্যানুয়াল ব্যাংকিং ছিল, এখন কিন্তু আর ম্যানুয়াল ব্যাংকিং নাই। তখন কিন্তু অনেক অফিস স্টাফ ছিল, যে মানে হচ্ছে কি অনেক অফিসার একটা ব্যাংকে একটা ব্রাঞ্চে কাজ করতো। এখন কিন্তু এত অফিসার দরকার হয় না, মানে অল্প কয়েকজন অফিসার দিয়ে একটা ব্যাংকের ব্রাঞ্চ চলে। মানে তার মানে হচ্ছে কি টেকনোলজিক্যাল রিভলিউশনের কারণে কিন্তু এটা হচ্ছে। একটা সময় কিন্তু ওই যে টেকনোলজিক্যাল রিভলিউশন কিন্তু এগুলো ছিল না। তখন অনেক ব্যাংকার আছে, আমার এক ম্যানেজার গল্প করতেন, বলে যে আমরা আসলে আহ, আমরা তখন যখন বের হতাম তখন 11টা 12টা বাজতো। এখন তো এগুলো গল্প। তো তখন বলা হয়তো যে রাতের বেলায় দুই ধরনের মানুষকে দেখা যায়, এক ধরনের মানুষ হচ্ছে ব্যাংকার, আর এক ধরনের মানুষ হচ্ছে ড্রাঙ্কার। ড্রাঙ্কার আর ব্যাংকারকে তখন রাতের বেলা দেখা যেত। তো এখন এখন ড্রাঙ্কারদের দেখা গেলেও ব্যাংকারদের আর দেখা যায় না। আমরা টাইম মতোই, এখন 5টা বাজে অফিস, আমরা 5টা বাজে বের হয়ে যাই, হয়তো 5টা 5:30 বাজে, কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি। এটা কিন্তু টেকনোলজির কারণে। এছাড়া কিছু এক্সাম্পল দিতে পারেন টেকনোলজির, যে এটিএম, পয়েন্ট অফ সেল, কম্পিউটার নেটওয়ার্ক। তারপর হচ্ছে আপনি আরো এক্সাম্পল দিতে পারেন যে কোর ব্যাংকিং সফটওয়্যার গুলো কিন্তু এখন ব্যাংকিং তাকে অনেক ইজি করে দিচ্ছে। কারণ হচ্ছে কি আপনি আগে মানে ইয়ার ক্লোজিং অথবা মান্থ ক্লোজিং এর জন্য কিন্তু অনেক সময় লাগতো। এখন কিন্তু ওই ইয়ার ক্লোজিং, মান্থ ক্লোজিং, হাফ ইয়ার ক্লোজিং এগুলোর জন্য জাস্ট একটা ক্লিকই হয়ে যাচ্ছে। তো এগুলো হচ্ছে টেকনোলজিক্যাল রিভলিউশন। তারপর হচ্ছে কনসলিডেশন এন্ড জিওগ্রাফিক এক্সপানশন। আচ্ছা, কনসলিডেশন এন্ড জিওগ্রাফিক এক্সপানশন কোনটা? জিওগ্রাফিক এক্সপানশন এন্ড কনসলিডেশন মানে হচ্ছে কি, দেখেন ব্যাংকগুলো কিন্তু এখন শুধু শহর এলাকায় বসে নাই, ঢাকা, চিটাগং, রাজশাহী, খুলনা এর ভিতরে বসে নাই, এবং জেলা শহরে বসে নাই। তারা কিন্তু ডিস্ট্যান্ট যে জায়গাগুলো আছে, রিমোট যে জায়গাগুলো আছে, একদম মফস্বল থেকে শুরু করে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলে গেছে। আর এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলে গেছে কিসের উপর বেস্ট করে? টেকনোলজির উপর বেস্ট করে। আর এই টেকনোলজির উপর বেস্ট করে যে এম, একবারে প্রত্যন্ত অঞ্চল অথবা রিমোট অঞ্চলে চলে যাচ্ছে, এইটাই হচ্ছে কি জিওগ্রাফিক্যাল এক্সপানশন। মানে হচ্ছে কি আপনার ব্যাংকগুলো দেখেন এই এক্সপানশনের মাধ্যমে কিন্তু আপনার একবারে গ্রামগঞ্জে পর্যন্ত চলে গেছে, এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে, সাব ব্রাঞ্চের মাধ্যমে। তারপরে হচ্ছে কি আপনার এটা তো আবার অনেকেই বলে, অনেকগুলো ব্যাংক বলে আউটলেট, এই আউটলেটের মাধ্যমে কিন্তু জিওগ্রাফিক্যাল এক্সপানশনে চলে গেছে। এটাকে আবার চলে যাওয়া বাংলাদেশ ব্যাংক কিন্তু আবার এটার কিন্তু বাধ্যবাধকতা আরোপ করছে। কিভাবে? এটাকে আপনি আবার বলতে পারেন যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। ফাইন্যান্সিয়াল ইনক্লুশন কোনটা? যে আনব্যাংকড পিপল আছে, ওদেরকে ব্যাংকিং এর আওতায় নিয়ে আসা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। তার মানে হচ্ছে কি এটাও কিন্তু জিওগ্রাফিক এক্সপানশনের ভিতরে পড়ে থাকে। কারণ ঢাকা শহরে বসে সবাই ব্যাংকিং এর আওতায় আছে, কিন্তু রাঙ্গামাটির একটা জায়গায় সবাই কিন্তু ব্যাংকিং এর আওতায় নাই। তাহলে ব্যাংকগুলোর একটা মানে হচ্ছে কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে কি, ওই যে নন ব্যাংক আনব্যাংকড পিপল আছে তাদেরকেও ব্যাংকিং এর আওতায় নিয়ে আসা। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, এবং এটা হচ্ছে জিওগ্রাফিক এক্সপানশন। এর মাধ্যমে কিন্তু ব্যাংকগুলা অনেক আমরা এদিকে আপনার ডিজি ব্যাংকিং বলেন, মোবাইল ওয়ালেট বলেন, মোবাইল ওয়ালেটে গ্লোবাল হ্যাঁ, এটা গ্লোবালাইজেশন। বলতে পারেন, এটা কিন্তু মোবাইল ওয়ালেটটা আসলে টেকনোলজি, এটা কিন্তু জিওগ্রাফিক এক্সপানশন না। মোবাইল ওয়ালেটের মাধ্যমে আপনি রাঙামাটিতে যে আপনি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে পারতেছেন, বাট জিওগ্রাফিক এক্সপানশন হলো না। কারণ আপনি ঢাকা থেকে রাঙামাটি যে আপনি ব্যাংকিং করতেছেন মোবাইল অ্যাপস এর ভিতরে, কিন্তু আপনার ওই যে রাঙামাটি যে লোকটা, সে তো আর অ্যাপস পাচ্ছে না। তার কাছে তো আপনার যেতে হবে কিসের সাব মাধ্যমে? ব্রাঞ্চ হইতে পারে, তাই না? সাব সাব ব্রাঞ্চ, ব্রাঞ্চের এজেন্ট মাধ্যমে, ব্যাংকিং, হ্যাঁ এজেন্ট এক্স্যাক্টলি। ব্যাংকিং। সাব ব্রাঞ্চ এজেন্ট ব্যাংকিং এক্সাম্পল হিসেবে দিবেন, সাব ব্রাঞ্চ এজেন্ট ব্যাংকিং। ওই যে মোবাইল অ্যাপস এগুলো দিয়ে না, এগুলো টেকনোলজির ভিতরে আসতে পারে, এই যে উপরে টেকনোলজির ভিতরে, এই টেকনোলজিক্যাল রিভলিউশনের ভিতরে আসতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে গ্লোবালাইজেশন অফ ব্যাংকিং। ব্যাংকিং কিন্তু এখন মানে একটা ন্যাশনালের ভিতরে সীমাবদ্ধ না, ব্যাংক কিন্তু এখন গ্লোবালাইজেশনে চলে গেছে। কারণ হচ্ছে ব্যাংকে দেখেন একটা ব্যাংক সারা মানে ওয়াইড অনেকগুলো দেশে তাদের শাখা আছে। যেমন হচ্ছে এইচএসবিসি, তারপরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এরা কিন্তু একটা ব্যাংকে মানে একটা আহ দেশে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, হওয়ার পরে কিন্তু সেই দেশে কিন্তু বসে নাই, সারা পৃথিবীতে অর্থাৎ অনেকগুলো দেশে তারা কিন্তু এক্সপানশন হয়ে গেছে টেকনোলজির উপর বেস্ট করে। আর এটা হচ্ছে গ্লোবালাইজেশন ব্যাংকিং। আর লোকাল যে ব্যাংকগুলো আছে এগুলো কিন্তু ওই যে ইন্টারন্যাশনাল ব্যাংকগুলা, গ্লোবাল ব্যাংকগুলোর সাথে কম্পিট করে কিন্তু টিকে থাকতে হচ্ছে। আর এটাই হচ্ছে গ্লোবালাইজেশন অফ ব্যাংকিং। আমি ছোট একটা এখানে এক্সাম্পল দিচ্ছি যে আওয়ার লোকাল ব্যাংক কম্পিট উইথ মাল্টিন্যাশনাল ব্যাংক লাইক এইচএসবিসি, এসসিবি, আরো থাকতে পারে, আপনার দিতে পারেন। এটা হচ্ছে গ্লোবালাইজেশন অফ ব্যাংকিং। আচ্ছা, তার মানে এই আপনার এইগুলাই চলে গেল। এগুলো হচ্ছে কি আপনার হোয়াট আর দিস কি ট্রেন্ডস রিশেপিং ব্যাংকিং টুডে। তাহলে এই 8টা পয়েন্ট আপনি মনে রাখলেন। তারপরে আসেন, তারপরে ছোট একটা কোশ্চেন, এটা হচ্ছে আর ব্যাংকস ডাইং? যেমন ব্যাংক আছে, ওরি ব্যাংক আছে, যে সিটি ব্যাংক, এনে হ্যাঁ,
ওরি ব্যাংক আছে, সিটি ব্যাংক কেন আছে, হাবিব ব্যাংক আছে, তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে। আপনি যেটা যেটা মাথায় আসে তখন সেটাই দিলেন, কোনো সমস্যা নাই। এখানে আমি তো আসলে সবগুলো লিখতে গেলে শীট বড় হয়ে যাবে, এই শীট গুলো বড় হলে তো আপনি আর পড়বেন না, তখন দেখতে দেখেই আপনি ভয় পেয়ে গেলেন এত বড় শীট। মানে আমার কাজ হচ্ছে কি আমি যতটুকু ছোট করতে পারি। আচ্ছা, এরপরে আসেন, ছোট একটা কোশ্চেন আসতে পারে যে আর ব্যাংকস ডাইং, ব্যাংক কি মারা যাচ্ছে নাকি? তাহলে এটা কিন্তু যুক্তিতর্ক একটু উপস্থাপন করতে হবে। যদি এরকম কোশ্চেন থাকে তাহলে শুরুতেই আমরা আমাদের স্টেটমেন্টটা দিয়ে দিই ইয়েস অর নো। তার মানে আমরা দিলাম হচ্ছে কি নো, ব্যাংক মারা যাচ্ছে না। কারণ ব্যাংক মারা যাচ্ছে, মারা যদি যায় তাহলে আমরা এখনো ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে টিকে আছি কিভাবে? তার একটা যুক্তি তর্ক এখানে বলা আছে, যে আহ, প্রথমে আপনি একটু বলবেন যে ব্যাংক আসলে মারা যাচ্ছে, ব্যাংক যে তার জলুস সেটা আসলে হারাই ফেলতেছে। এই জলুসটা কেন হারাচ্ছে সেটা এখানে বলা আছে। তারপরে হচ্ছে কি আবার আমি এখানে দিচ্ছি যে many economists have argued that excessive regulation of banks and little or no regulation of many of their competitors in a primary cause of this recent development, and the greater deregulation of this industry is a must if banking sector to remain strong and viable. আচ্ছা, তাহলে আগেরটা একটু পড়ে নিই, যে ব্যাংক তো মারা যাচ্ছে না, আমরা স্টেটমেন্ট দিয়ে দিলাম না, ব্যাংকস আর নট ডাইং। কেন? বাট দে আর আন্ডারগোয়িং সিগনিফিকেন্ট ট্রান্সফরমেশন। তারা কিন্তু যদিও মারা যাচ্ছে না, কিন্তু একটা ট্রান্সফরমেশনের ভিতরে যাচ্ছে, মানে একটা পেজের ভিতরে যাচ্ছে, যেটা কিন্তু ব্যাংকের জন্য ভালো না। এটাই আসলে এই লাইনটা বলতে যাচ্ছে। কারণ হচ্ছে কি ব্যাংকিং এর যে শেয়ার আছে, যে মানে ব্যাংক নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলো তো মার্কেট শেয়ার থাকে। দেখেন যখন মার্কেট শেয়ার ক্যালকুলেট করবেন ইন্টারন্যাশনালি অর ন্যাশনালি, দেখবেন যে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের শেয়ার গুলো যেভাবে মানে বাড়তেছে, অন দি আদার হ্যান্ড ব্যাংকিং যে শেয়ার গুলা মানে পার্সেন্টেজ অফ শেয়ার মার্কেট শেয়ার সেটা কিন্তু কমতেছে। তো সে কারণে হচ্ছে কি আমরা প্রথমে একটা আমাদের ব্যাংকিং যে আসলে ডাইং, সে কারণে একটা স্টেটমেন্ট দিলাম যে আসলে কেন ডাইং। এরপরে হচ্ছে কি আপনার আর তারপরে আসি যে অনেক ইকোনমিস্ট যারা আছে, অর্থনীতিবিদ যারা বিশ্বাস করেন যে অথবা যুক্তিতর্ক উপস্থাপন করেন যে যে এখানে কিন্তু ব্যাংকে অনেক রেগুলেশন বেশি, যে এইসব রুলস এন্ড রেগুলেশনের কারণে ব্যাংকগুলা কিন্তু যেভাবে আগাচ্ছে ঠিক তার চেয়ে অনেক বেশি হারে আগাচ্ছে হচ্ছে কি নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা। কারণ তাদের তো রেগুলেশন রুলস এন্ড রেগুলেশন কম, তাদের এখানে ডিরেগুলেশন বেশি। তার মানে রুলস এন্ড রেগুলেশন তাদের খুব একটা মানতে হয় না, সে কারণে তারা কিন্তু বায়াবল, টিকে থাকতে সক্ষম। আচ্ছা, এখন তারপরও বলতেছে কি মেনি ব্যাংকস স্পেশালি দ্য লার্জেস্ট, মানে বড় ব্যাংক গুলা কিন্তু এখন কিন্তু তারা কিন্তু ফাইট ব্যাক করতেছে, টিকে থাকার লড়াইয়ে তারা হচ্ছে মার্কেট শেয়ারটা মানে ঠিকঠাক করার লড়াইয়ে কিছু সার্ভিস অফার করতেছে, যাতে তাদের মার্কেট শেয়ারটা ঠিকঠাক মতো থাকে এবং তারা টিকে থাকতে পারে, যাতে তারা না মারা যায়। সে কারণে তারা কি করে, অফারিং নিউ সার্ভিসেস, তারা বিভিন্ন সার্ভিস অফার করতেছে, যেমন কি সেলিং শেয়ারস ইন মিউচুয়াল ফান্ড এন্ড ইন্স্যুরেন্স পলিসিস। এবং ব্যাংকগুলো দেখেন ব্যাংক ইন্স্যুরেন্স নামে কিন্তু একটা প্রোডাক্ট আসতেছে, এরপর হচ্ছে ওরা মিউচুয়াল ব্যাংকিং সার্ভিসটা আপনার সেল করতেছে। তারপরে তারা কি করতেছে, একটা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান ক্রিয়েট করতেছে। এভাবে করে তারা কিন্তু নতুন নতুন সার্ভিস অফার করতেছে, অফারের মাধ্যমে কিন্তু তারা টিকে থাকার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে। এরপর হচ্ছে চার্জিং হায়ার ইউজার ফিস ফর মেনি ফর্মার ফিস সার্ভিসেস। এখন কি করে ব্যাংকগুলো তার যে সার্ভিস গুলো অফার করতেছে, অ্যাকাউন্ট মেনটেনেন্স, লকার সার্ভিস, তারপরে হচ্ছে ট্রেড ফাইন্যান্স, এলসি, ব্যাংক গ্যারান্টি, যতগুলো সার্ভিস আসলে ব্যাংক অফার করে তার যে চার্জ গুলো আছে সেগুলো কি করছে, বাড়িয়ে নিচ্ছে। কেন বাড়িয়ে নিচ্ছে? ওই যে তাকে তো টিকে থাকতে হবে, তার প্রফিট তো ম্যাক্সিমাইজ করতে হবে, প্রফিট ম্যাক্সিমাইজ করা তো তার মানে ভাইটাল পারপাস। তার মানে তার জন্য হচ্ছে কি সে এই চার্জ গুলো বাড়িয়ে টিকে থাকার লড়াইয়ে মানে এগিয়ে থাকবে। এরপর হচ্ছে অফারিং মোর সার্ভিসেস থ্রু সাবসিডিয়ারি বিজনেস, সাবসিডিয়ারি বিজনেস কথা আমি বলছি আর বলবো না। এরপর হচ্ছে এন্টারিং ইনটু জয়েন্ট ভেঞ্চার উইথ ইন্ডিপেন্ডেন্ট কোম্পানিজ এন্ড দেয়ারবাই অ্যাভয়েডস এট লিস্ট সাম বার্ডেনসাম রেগুলেশন। তারা দেখেন ব্যাংকগুলা কি করে, ব্যাংকগুলো তো অনেক রেগুলেশনের ভিতরে থাকতে হয়। তার মানে তারা কি করে, এখন নতুন নতুন জয়েন্ট ভেঞ্চার কোম্পানির সাথেও কিন্তু কাজ করে থাকে, যাতে ওই রেগুলেশনের ভিতরে থাকতে না হয়। আর এইভাবে হচ্ছে কি ব্যাংকগুলা টিকে থাকার লড়াইয়ে এগিয়ে যাচ্ছে এবং ব্যাংক কিন্তু মারা যাচ্ছে না। আলটিমেটলি আপনি এই কথাই বলতেছেন। এবার আপনি শেষে একটা কনক্লুশন দিবেন যে ইন শর্ট ট্রেডিশনাল ব্যাংকিং মে বি ডাইং। ট্রেডিশনাল ব্যাংকিং কোনটা? ওই যে আগে শুধু ডিপোজিট অ্যাকসেপ্ট করা আর লোন দেয়া, শুধু এটা করলে তো মানে এটা কিন্তু ডাইং, মারা যাচ্ছে বলতে পারেন। বাট ইফ ব্যাংকস আর গিভেন গ্রেটার ফ্রিডম টু রেসপন্ড টু দ্য পাবলিকস চেঞ্জিং ডিমান্ডস ফর নিউ সার্ভিস, দে নিড নট টু ডাই। মানে তাদের হচ্ছে মারা যাওয়া, আসলে তারা মারা যাবে না, আপনি এটাই বলতেছেন। মানে শেষে কিন্তু আপনি আপনার আবার ওই যে প্রথম যে যুক্তি দিচ্ছেন
সেটাতে চলে আসছেন, মানে আপনি কিন্তু এখানে ডিসএগ্রি করছেন, ব্যাংক মারা যাচ্ছে না। আর এই কথাগুলো দিয়ে আপনি এটাকে সাপোর্ট দিচ্ছেন, আপনার যুক্তিগুলো সাপোর্ট দিচ্ছেন, সাপোর্ট দেওয়ার পরে তারপরে বলতেছেন যে ব্যাংক মারা যাচ্ছে না, এটা বলে দিলাম। মানে এই যে এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, একটু মাথায় রাখেন। এরপরে আসেন আর একটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, সেটা হচ্ছে কি আর ব্যাংকস স্পেশাল। তার মানে শুরুতেই আপনি বলে দিচ্ছেন ইয়েস, মানে আপনি এই স্টেটমেন্টের সাথে এগ্রি করছেন। এখন যদি স্টেটমেন্টের সাথে আপনি এগ্রি করেন আর ডিসএগ্রি করেন, যেটাই করেন তার জন্য কি করতে হবে, রিজন দিতে হবে, কারণ দর্শাতে হবে আপনি কেন এগ্রি, ওয়েদার ইউ আর এগ্রি অর ডিসএগ্রি, আপনাকে তো একটা রিজন দিতে হবে। আর তাহলে এই রিজন গুলো লিখবেন। এর আগে হচ্ছে আমরা ডিসএগ্রি করছিলাম, নো দিছিলাম, তার মানে আমরা রিজন দিছি কেন ডিসএগ্রি করতেছি। এখন আমরা এগ্রি করতেছি, তার মানে কেন এগ্রি করতেছি আমরা রিজন গুলো দিব। ব্যাংক স্পেশাল কেন, ব্যাংক স্পেশাল কেন, এবার আমরা কারণগুলো দিব। দে আর হাইলি রেগুলেটেড। দেখেন ব্যাংক কিন্তু ওই যে একটু আগে আমরা বলছিলাম ব্যাংক হাইলি রেগুলেটেড, যে কারণ হচ্ছে ব্যাংক স্পেশাল। অন্যান্য প্রতিষ্ঠান কিন্তু এই মাত্রায় রেগুলেটেড না। কারণ এই রেগুলেশন গুলো কোথা থেকে আসে, এই রেগুলেশন গুলো আসে এখানে আপনার সাচেস, এটা একটু তুলে দিয়েন, আপনাদের সামনে কি নোটটা আছে, শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ আছে ভাই আছে। আছে। আচ্ছা, এটা এটা একটু কেটে দেন, এটা একটু কেটে দিয়ে এখানে জাস্ট লেখেন বিবি, বাংলাদেশ ব্যাংক। এখানে ওই যে ফেডারেলটা হচ্ছে ইউএস এর, এখানে আপনি লিখে দেন সাচেস বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, তারপরে দিতে পারেন গভর্নমেন্ট। আচ্ছা, তার মানে আপনার দেখেন ব্যাংকস আর সাবজেক্ট টু এক্সটেন্সিভ রেগুলেশন ফ্রম গভর্নমেন্ট এজেন্সিজ সাচেস বাংলাদেশ ব্যাংক, এখানে গভর্নমেন্টটা তুলে দিই, সাচেস বাংলাদেশ ব্যাংক, ডিউ টু দ্য ক্রিটিক্যাল রোল দে প্লে ইন দ্য ইকোনমি। কারণ ব্যাংক কিন্তু যে পরিমাণ রোল প্লে করে, তার মানে অন্য কেউ কিন্তু এরকম রোল প্লে করে না, কারণ ব্যাংক সরাসরি মানি সাপ্লাই নিয়ে কাজ করে, মানি নিয়ে কাজ করে। তার মানে হচ্ছে কি ব্যাংক হচ্ছে স্পেশাল এই কারণে, কারণ ব্যাংকের রুলস এন্ড রেগুলেশন অনেক বেশি, আর এই রুলস এন্ড রেগুলেশন গুলো ফর্মুলেট করে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জন্য। আচ্ছা, আরো এবার রিজন আছে, একটা রিজন তো দিলেন, দুই নম্বর রিজন হচ্ছে কি, দে ক্রিয়েট মানি। দে মানে হচ্ছে কি ওই ব্যাংকস ক্রিয়েট মানি। কিভাবে, এটা আমি আলোচনা করবো না, কারণ এটা আপনারা জানেন কিভাবে মানি ক্রিয়েট করে। তারপরে দেখেন দে আর সিস্টেমেটিক। সিস্টেমেটিক কোনটা, ব্যাংক কিন্তু দেখেন ব্যাংকস আর অলসো কনসিডার্ড স্পেশাল বিকজ অফ দেয়ার সিস্টেমেটিক ইম্পর্টেন্স টু দ্য ইকোনমি। এ ফেলিউর অফ লার্জ ব্যাংক ক্যান হ্যাভ সিগনিফিক্যান্ট রিপল ইফেক্টস থ্রু আউট দ্য ফাইন্যান্সিয়াল সিস্টেম। আচ্ছা, রিপল ইফেক্টটা হচ্ছে মানে একটা কন্টিনিউয়াস ইফেক্ট আর কি, একটা বড় ধরনের ইফেক্ট ফেলবে যদি কোনো ফাইন্যান্সিয়াল সিস্টেম, অর্থাৎ কোনো যদি ব্যাংক ক্র্যাশ করে অথবা দেউলিয়া হয়, তাহলে একটা ইকোনমির কি অবস্থা হবে জানেন। একটা যেমন ইসলামী ব্যাংকের ঘটনাটা এর আগে আমি একটু বলেছিলাম, ইসলামী ব্যাংকের যে একটা রিপুটেশন লস হয়েছে, কিংবা ইসলামী ব্যাংকের উপর যে একটা ঝড় গেছে, এই ঝড়টা কি আপনি মনে করেন শুধুমাত্র ইসলামী ব্যাংকের উপরে গেছে? কেউ একজন বলবেন। না ভাই, সবার উপরে গেছে আমাদের সব এইটা ব্যাংকে। কিন্তু প্রত্যেকটা ব্যাংকের উপরে গেছে, প্রত্যেকটা ব্যাংক কিন্তু ব্যাংকিং ডিপোজিট লস করছে, ইন্ডাস্ট্রির উপরে গেছে। পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপরে কিন্তু এই লসটা পড়ছে। তার মানে এটা কিন্তু একটা সিস্টেমেটিক, ব্যাংকটা হচ্ছে স্পেশালি কারণে সিস্টেমেটিক। এটা যদি একটার উপরে কোনো কারণে কোনো একটা রিপল ইফেক্ট পড়ে, মানে একটা কন্টিনিউয়াস বড় ধরনের ইফেক্ট পড়ে, তাহলে কিন্তু পুরো ইকোনমিতে ক্র্যাশ করার সম্ভাবনা থাকে, এবং ইকোনমি এটার মাধ্যমে কিন্তু সাফার করবে, ইনফ্লুয়েন্সড হবে। সে কারণে এটা হচ্ছে সিস্টেমেটিক, আর এই কারণে হচ্ছে ব্যাংকটা স্পেশাল। তার মানে এখানে তিনটা পয়েন্ট দিচ্ছি, জাস্ট তিনটা পয়েন্ট আপনি মাথায় রাখেন। দে আর হাইলি রেগুলেটেড, দে ক্রিয়েট মানি, দে আর সিস্টেমেটিক। এই তিনটা দিয়ে এবার বললেন যে ওভারঅল, অথবা আপনি ইন কনক্লুশন, অথবা ইন ফাইন, অথবা বেসড অন দা, আপনি এটাই দেন যে বেসড অন দা অ্যাবভ জাস্টিফিকেশন, এটা একটু সবচেয়ে ভালো হবে। আচ্ছা দেখেন, তাহলে আমরা বেসড অন দা অ্যাবভ জাস্টিফিকেশনস একটা এস দিই, কারণ তিনটা জাস্টিফিকেশন আমরা দিছি। আচ্ছা, বেসড অন দা অ্যাবভ জাস্টিফিকেশনস we can say banks play a critical role in the economy and are subject to unique regulation and oversight due to their importance and impact. এটা দিয়ে আপনি শেষ করে দিলেন। এরপরে আপনি দিলেন যে for that reason I do agree with the above mentioned statement, এটা বলে আপনি শেষ করে দিলেন। তার মানে এটা হচ্ছে আপনার যদি আসে আর ব্যাংকস স্পেশাল, ব্যাংক স্পেশাল কিনা, মানে এটা বুঝতে পারছেন। এরপরে আসেন মোটামুটি শেষের দিকে আমরা চলে আসছি, ফান্ড ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের ফান্ড ম্যানেজ গুলো কিভাবে হয়, দেখেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু ডিল করে মূলত ফান্ড নিয়ে।
কিভাবে ডিল করে, একদিক থেকে তারা হচ্ছে কি মানে সোর্সেস অফ ফান্ড, একদিক থেকে হচ্ছে তারা হচ্ছে কি ফান্ড গুলা সোর্স করে, অন্যদিকে তারা হচ্ছে কি আপনার হচ্ছে কি এটাকে আবার ল্যান্ড করে। তার মানে এই যে ফান্ডটা সোর্স করতেছে, এই সোর্স অফ ফান্ড অর্থাৎ আপনার যে ফান্ড গুলা, এটা হচ্ছে ব্যাংকের জন্য লায়াবিলিটিস, আর ব্যাংক যে ওই যে ফান্ড গুলা ইনভেস্ট করতেছে সেটা হচ্ছে তাদের জন্য অ্যাসেট। আর এটাকে ম্যানেজ করা, যারা ম্যানেজ করে অর্থাৎ যে ডিপার্টমেন্ট ম্যানেজ করে অথবা যেভাবে ম্যানেজ করে, এটাকে বলা হবে এএলএম অথবা অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট। আচ্ছা, এখন এই অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্ট কিভাবে হয় দেখেন। আচ্ছা, এটার এই লাইনটা আবার বলি, the linked with the fund management the financial institution also engaged in non fund business। ব্যাংক কিন্তু সোর্স অফ ফান্ডটা নিয়ে শুধুমাত্র ফান্ডিং এর বিজনেসে করে না। একটা লোন দিলেন, লোনটা কিন্তু ফান্ডিং, অর্থাৎ কিন্তু আপনি যে ফান্ডটা আপনি কালেক্ট করছেন সেই ফান্ডটাকে কিন্তু দিয়ে আপনি লোনটা অর্থাৎ একটা ইনভেস্ট করছেন, লোন দিচ্ছেন। কিন্তু লোন দেওয়া ছাড়াও কিন্তু আপনি কি করতে পারেন, নন ফান্ডিং বিজনেস করতে পারেন। সেটা হচ্ছে কি এলসি ওপেনিং এর মাধ্যমে, ব্যাংক গ্যারান্টির মাধ্যমে দিতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে এক্সট্রা অ্যাড করা হয়েছে, কিন্তু মূলত হচ্ছে কি ফান্ড ম্যানেজমেন্টটা কিভাবে করে ব্যাংক, তার মানে ফান্ড ম্যানেজমেন্টটা করে অ্যাসেট লায়াবিলিটি ম্যানেজমেন্টের মাধ্যমে। এখন এইটা হচ্ছে কি, এটার অ্যাপ্রোচ আছে দুইটা, এই দুইটা মাথায় রাখতে হবে। দেখেন এই দুইটা হচ্ছে কি, একটা হচ্ছে ফুল অফ ফান্ড অ্যাপ্রোচ আর একটা হচ্ছে কনভার্সন। ফুল অফ ফান্ড অ্যাপ্রোচ আর একটা হচ্ছে কনভার্সন অফ ফান্ড অ্যাপ্রোচ। এখন আসেন, ফুল অফ ফান্ড অ্যাপ্রোচ পরীক্ষায় আসতে পারে, এটা কিন্তু খুব বড় আকারে আসার ইয়ে নাই, আসতে পারে হয়তো বা ডিফারেন্স বিটুইন ফুল অফ ফান্ড অ্যাপ্রোচ অ্যান্ড কনভার্সন অফ ফান্ড অ্যাপ্রোচ, অথবা বলতে পারে যে হোয়াট ইজ ফুল অফ ফান্ড অ্যাপ্রোচ অ্যান্ড হোয়াট ইজ কনভার্সন অফ ফান্ড অ্যাপ্রোচ। আচ্ছা, এই দুইটা ফান্ড অ্যাপ্রোচ আমরা একটু দেখি, এই গ্রাফটা কিন্তু মাথায় রাখবেন, এই গ্রাফটা এঁকে দিলেই কিন্তু আপনার কাজ শেষ। কেমন ফুল অফ ফান্ড অ্যাপ্রোচ, এখানে এই অ্যাপ্রোচটা হচ্ছে কি কিভাবে কাজ করে দেখেন। প্রথম হচ্ছে সোর্স অফ ফান্ড। সোর্স অফ ফান্ড, আপনি কোন কোন ধরনের সোর্স থেকে ফান্ডটা আপনি হার্ন করতেছেন, মানে আপনি কালেক্ট করতেছেন। এগুলা কি ডিমান্ড ডিপোজিটের মাধ্যমে, সেভিংস ডিপোজিটের মাধ্যমে, এগুলো আপনি জানেন, এখানে আলোচনা করবো না। ডিমান্ড ডিপোজিট কোনগুলো, সেভিং ডিপোজিটের মাধ্যমে আপনি হার্ন করতেছেন, নিয়ে আসতেছেন, কালেক্ট করতেছেন। টাইম ডিপোজিট, নন ডিপোজিট শর্ট টার্ম বোরোইং এর মাধ্যমে কালেক্ট করতেছেন। তারপরে সাবঅর্ডিনেট নোটস এন্ড ডিবেঞ্চারের মাধ্যমে করতেছেন। ইকুইটি ক্যাপিটাল মানে ওই যে শেয়ার সেলের মাধ্যমে করতেছেন। এগুলোর মাধ্যমে কি হচ্ছে কি, আপনি ফুল অফ ফান্ড অ্যাপ্রোচে এগুলা আপনার এই যে কালেক্ট করছেন, কালেক্ট করার পরে এখন কি করবেন, আপনি ইউজ করবেন ফান্ডটা। তার মানে কোথায় ইউজ করতেছেন দেখেন, এগুলা সবগুলা কিন্তু কালেক্ট করে তারপরে এটা ফুল করলেন, মানে ফুল মানে তো বুঝছেন একটা যেমন সুইমিং পুল, মানে একটা পুলের ভিতরে কিন্তু একটা কতগুলা পানি রাখছেন, তার মানে ওই কতগুলা অনেকগুলা ফর এক্সাম্পল একটা সুইমিং পুল বানাইছেন আপনি, ওখানে 100 বালতি পানি রাখছেন, তার মানে 100 বালতি পানি ফান্ডটা রাখছেন কোথা যে, থেকে হান্ট করতেছি, আমি হান্ট করতেছি, ফান্ড হান্টিং। সরি বুঝি নাই ভাই। ফান্ডটা কোথা থেকে আনতেছি, হান্ট করতেছি আমি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সোর্স অফ ফান্ড আপনার, যেখান থেকে হার্ন করতেছেন সোর্স, এই যে এইগুলো হচ্ছে সোর্স আপনার, মানে এটা ফুল করতেছেন সবগুলা সোর্স কিন্তু আপনি এটা ফুলের ভিতরে রাখতেছেন, মানে হচ্ছে কি আপনি অ্যাকিউমুলেট করতেছেন সবগুলা। দেখেন এই যে ডিমান্ড ডিপোজিট, সেভিং ডিপোজিট, এগুলো এরোগুলো খেয়াল করেন, সবগুলা নিয়ে আপনি একটা ফুল করলেন, এই যে ফুল অফ ফান্ড, এটা এটা কি করতেছে মাঝখানে, এটা ফুল অফ ফান্ড, সবগুলো মিলে কিন্তু আপনার একটা ফুল হলো। ফুল হওয়ার পরে মানে আপনি এই ফুল হওয়ার পরে এই ফুলটাকে অর্থাৎ এই যে টাকাটা আপনি জমাইলেন এখান থেকে, এবার আপনি কি করবেন, এখানে এগুলো ইউজ করবেন। কোথায় ইউজ করবেন, চারটা জায়গায়। প্রাইমারি রিজার্ভ, আপনার কিন্তু প্রাইমারি রিজার্ভ ওই যে বাংলাদেশ ব্যাংকে মেনটেন করতে হবে। সেকেন্ডারি রিজার্ভ আছে বাংলাদেশ ব্যাংকে, সেটাও মেনটেন করতে হবে। এই দুইটাই মেনটেন করলেন, তারপরে মেনটেন করতে হবে কি লোন। এরপর হচ্ছে কি আপনি লোন দিবেন এখান থেকে যে বাকি টাকা থাকে। তারপর হচ্ছে লং টার্ম ওপেন মার্কেট সিকিউরিটিজ, এরপরে হচ্ছে কি আপনি ওপেন মার্কেট সিকিউরিটিজে আবার এটা ইনভেস্ট করতে পারেন, মানে ওই যে স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করতে পারেন। কোন টাকাটা, এই যে আপনি একটা ফুল বানাইছেন, এই সব টাকাগুলো কালেক্ট করে যে ফুলটা বানাইছেন এখান থেকে নিয়ে এসে আপনি এই চারটাতে আপনি ইনভেস্ট করছেন, মানে ইউজ করছেন। এটা হচ্ছে আপনার ফুল অ্যাপ্রোচ। তার মানে ফুল অ্যাপ্রোচটা আমরা এখানে একটু আলোচনা করি। দেখেন এই যে ফুল অ্যাপ্রোচ, আমি পুরোটা একটু দাগ দিই, পুরোটা দিলাম। দেখেন, in the first approach, full of fund approach, financial institution first pull together funds from different source, মানে ওই বিভিন্ন সোর্স থেকে আপনার এতক্ষণ যে কথাগুলো বলছিলাম ফান্ডটাকে ফুল করে একাত্র করার পরে তারপরে হচ্ছে কি করে সে, তারপরে দেখেন দেন ডিস্ট্রিবিউট দ্য ফুল ফান্ড ইনটু ভেরিয়াস ইউজেস, মানে বিভিন্ন জায়গায় সে ব্যবহার করে। কোথায় ব্যবহার করে, রিজার্ভ, লোন যা যা আছে সেটাতে ব্যবহার করে অ্যাকর্ডিং টু রেগুলেটরি ডাইরেকশন এন্ড বিজনেস অবজেক্টিভস। রেগুলেটরি ডাইরেকশন কোনটা, ওই যে বাংলাদেশ ব্যাংক যে রেগুলেশন দিয়ে থাকে, এবং বিজনেস অবজেক্টিভ কোনটা,
আপনার আসলে ইন্টারনাল কিছু গাইডলাইন আছে আপনি কোথায় ফান্ড গুলা ইউজ করবেন, এটা হচ্ছে বিজনেস অবজেক্টিভ। তার মানে ফুল অ্যাপ্রোচটা বুঝতে পারছেন কিনা দেখেন। তার মানে ফুল অ্যাপ্রোচটা আপনারা বুঝতে পারছেন। এরপরে আসে হচ্ছে কি আপনার কনভার্সন অফ ফান্ড অ্যাপ্রোচ। কনভার্সন অফ ফান্ড অ্যাপ্রোচ হচ্ছে কি দেখেন, এখানে কিন্তু ফুল হচ্ছে না, এখানে ফুল না হয়ে দেখেন সোর্স অফ ফান্ড যেগুলো এগুলো সব ঠিক আছে, একই সোর্স থেকে আপনি ফান্ড গুলো কালেক্ট করতেছেন। কালেক্ট করার পরে মাঝখানে কিন্তু কোনো ফুল নাই, মাঝখানে আপনি এগ্রিগেট করতেছেন না, ফুল করতেছেন না, না করে আপনি সরাসরি আপনি যেটা আসতেছে সেটাকে ইউজ করতেছেন। ডিমান্ড ডিপোজিট পাইছেন, সেটাকে আপনি প্রাইমারি রিজার্ভ হিসেবে মেনটেন করতেছেন, অথবা টাইম ডিপোজিট পাইছেন সেটাকে সেকেন্ডারি ডিপোজিট হিসেবে মেনটেন করতেছেন, অথবা আপনি ইকুইটি ক্যাপিটাল নিছেন, ওই ইকুইটি ক্যাপিটাল থেকে এসে আপনি কি করছেন আবার লোন দিয়ে দিচ্ছেন। তার মানে দেখেন এখানে কিন্তু কোনো ফুল হচ্ছে না, ফুল না হয়ে আপনি যে টাকা যে সোর্স গুলো আছে এই সোর্স গুলোতে একদিক দিয়ে আপনি সোর্স গুলো থেকে কালেকশন করতেছেন, অন্য দিক দিয়ে আপনার এই ফান্ডটা সাথে সাথে ইউজ করে ফেলতেছেন। কোথায় ইউজ করে ফেলতেছেন? ওই যে আগের জায়গাগুলোতে প্রাইমারি রিজার্ভ, সেকেন্ডারি রিজার্ভ, লোন, লং টার্ম মার্কেটে আপনি ইউজ করে ফেলতেছেন। মানে মাঝখানে কোনো ফুল নাই, মাঝখানে হচ্ছে সরাসরি চলে আসবে। আমি টাকাটা এখন একটা সেভিং ডিপোজিটের মাধ্যমে 100 টাকা পাইলাম, আমি ওখান থেকে 10 টাকা বাংলাদেশ ব্যাংকে রেখে 90 টাকা আমি লোন দিয়ে দিলাম, মানে কোনো ফুল নাই। তার মানে এটা হচ্ছে কনভার্সন ফান্ড অফ ইয়ার। তার মানে ইন দ্য সেকেন্ড অ্যাপ্রোচ each sources and uses of fund are matched and linked in order to maximize return and minimize risks. দেখেন ফুল করলে কিন্তু কিছু রিস্ক থাকে, কারণ হচ্ছে ওই টাকাটা আপনার আইডল পড়ে থাকে, কিন্তু যখন আপনি কনভার্সন করে ফেলবেন তখন কিন্তু আপনার রিস্কটা কমে যাবে, টাকাটা পড়ে থাকার রিস্কটা কমে যাবে, আপনার রিটার্নটাও বেড়ে যাবে। তার মানে হচ্ছে কি দেখেন, the second approach appear to be very clumsy but from practical point of view is more scientific than the first approach. মানে প্রথম বলতেছে সেকেন্ড অ্যাপ্রোচটা যদি একটু মানে আপনার কমপ্লেক্স, ক্লামজি না দিয়ে একটু কমপ্লেক্স দিয়ে দেন, একটু কমপ্লেক্স, কিন্তু এটা প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা কিন্তু খুবই সাইন্টিফিক ফার্স্ট অ্যাপ্রোচ থেকে, কারণ হচ্ছে এটা আপনার প্রফিট ম্যাক্সিমাইজে হেল্প করবে। আশা করছি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে কোনটা ফুল অ্যাপ্রোচ আর কোনটা হচ্ছে কি কনভার্সন অফ ফান্ড অ্যাপ্রোচ। আজকে এই টপিকটাই শেষ টপিক, আর যে টপিকটা আছে এটা আলোচনা করব না, এগুলো ইম্পর্টেন্ট টপিকস না। ব্যাংকস অফ বাংলাদেশের ইতিহাস, কোন ধরনের ইতিহাস, এগুলো আমি আসলে ইতিহাস পড়ানোর বিষয় না। যে 4 ধরনের ব্যাংক আছে এগুলো আপনারা দেখে নিয়েন, কয়টা ব্যাংক আছে, তারপরে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে কয়টা, তারপরে কি এগুলো আলোচনা করছি অলরেডি। এগুলোর একটা কতগুলো এক্সাম্পল আছে, এগুলো আগেও আলোচনা করা হয়েছে, জাস্ট যদি এগুলো কোশ্চেন আসে আপনারা লিখে দিলেন। আর তারপরে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কিছু হিস্টোরি আছে, এটা একটু পড়ে নিয়েন। হিস্টোরি এগুলো আসে না, জাস্ট তারপরেও যদি কোনো কারণে আসে তাহলে যাতে একটু আনসার করতে পারেন। এগুলো হচ্ছে কিন্তু ওই যে হিস্টোরি গুলা আপনি কিভাবে আসছে, তার অ্যাক্ট গুলা কি, কোন অ্যাক্টর বলে আপনার কাজ করতেছে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন গুলা, এরপরে কয়টা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, এইগুলা হচ্ছে কি আপনার এই হিস্টোরি গুলা। বর্তমানে দেখেন 35টা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, এর ভিতরে 3টা গভর্নমেন্ট, 19টা হচ্ছে প্রাইভেট কোম্পানিজ, প্রাইভেট ওন লোকাল কোম্পানিজ, আর 13টা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার। আর যে জয়েন্ট ভেঞ্চার গুলোতে হচ্ছে ফরেন পার্টিসিপেশনও আছে, যেগুলো বাংলাদেশে এখন অপারেট হচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিক। এখন এই সাবজেক্ট, এই চ্যাপ্টারের উপরে, মডিউলের উপরে যদি কোনো কোশ্চেন থাকে একটু করতে পারেন। হিস্টোরি গুলো ছাড়া এগুলো একটু আপনারা পড়ে নিয়ে এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এগুলো অবশ্যই বাদ দিয়ে না, কারণ আমরা যেহেতু 2টা চ্যাপ্টার পড়ে যাবো না, আমরা এখানে সবই পড়বো, বাট হিস্টোরি গুলো একটু পড়ে গেলে আপনার মাথায় থাকবে, কিন্তু এখানে তো আর বোঝার বিষয় নাই। তাহলে এখানে কোনো কন্টেন্টে, কোনো টপিকসে যদি কোনো আপনাদের কনফিউশন থাকে তাহলে একটু বলতে পারেন, না হলে আমরা শেষ করবো আজকে। আপনারা কি শুনতে পাচ্ছেন? কারো রেসপন্স নাই? শুনতে পাচ্ছি অরোজ ভাই। আচ্ছা, তার মানে হচ্ছে কি আপনাদের কোনো কোশ্চেন নাই? তাহলে একটা আমি আজকে শেষ করবো, তার আগে বলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার কোশ্চেনটা আসলে বোঝা যাচ্ছে না। তারপর হচ্ছে আজকে ক্লাস শেষ করবো, আপনাদের কিন্তু নেক্সট ক্লাসটা হচ্ছে পরশুদিন আপনাদের হবে হচ্ছে 5th ক্লাস, মডিউল মোস্ট প্রবাবলি 6 নিয়ে, যেখানে ইসলামিক ব্যাংকিং নিয়ে আমরা আলোচনা করব। আর এর আগে শেষের দিকে একটা কথা বলি, আমরা আপনাদের জন্য, আপনাদের অনেকেই আপনারা রিকোয়েস্ট করেছেন আমাকে, আসলে ব্যক্তিগতভাবে ফোন দিয়েছেন
ভাই আর একটা সাবজেক্ট রেডি করে দেন। সে কারণে আপনাদের জন্য হচ্ছে আমি অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা অলমোস্ট রেডি করে ফেলছি। এটা ক্লাসটা হচ্ছে, এটা হচ্ছে একটা ক্র্যাশ কোর্স নাম দিয়েছি, কারণ হচ্ছে একটা উইকের ভিতরে কিন্তু মানে কোর্সটা শেষ করে দিব 4টা ক্লাসে। তো আপনারা যারা যারা অ্যাটেন্ড করতে চান আমাকে ইনবক্সে নক দিয়েন, আমাকে একটু জানায়েন যাদের যাদের অর্গানাইজেশন ম্যানেজমেন্টটা আছে। আশা করছি মানে হচ্ছে ওই 4টা ক্লাস করে আর নোট পড়ে ইনশাল্লাহ পাস করবেন ওটাও। তাহলে আমি শেষ করব, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে লাস্ট। কারো রেসপন্স নাই, কেউ যদি একজন রেসপন্স করতেন। কোনো প্রশ্ন নাই পারভেজ ভাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই, তাহলে আজকে শেষ করি। আপনাদের সাথে পরশুদিন আবার ইনশাল্লাহ দেখা হচ্ছে। এটার পারভেজ ভাই একসাথে প্রশ্ন হ্যাঁ, দিয়েন এটা। এটা সরি বুঝি নাই। মানে হ্যাঁ মানে আমরা যে মডেল গুলো শেষ করলাম এগুলোর ওই যে বিজনেস কমিউনিকেশনের কিছু প্রশ্ন দিছিলেন না, এটারও কিছু প্রশ্ন দিয়ে দিন। আচ্ছা আচ্ছা, স্যাম্পল কোশ্চেন গুলো তো আমি দিয়ে দিব। আপনারা এইগুলো পড়েন না, এখন কোশ্চেন দিচ্ছি না কেন, আপনারা তো ওই যে বেসিকটা ওই রিডটা দিবেন না। কোশ্চেনের ভিতরে চলে যাবেন। আসলে কোশ্চেনের ভিতরে না যে আপনি আগে ওই নোটস গুলো একটু ভালো করে পড়েন, তারপর দেখেন কোশ্চেন যেটাই আসুক, মানে আমি স্যাম্পল কোশ্চেনটা দিয়ে দিব। স্যাম্পল কোশ্চেন গুলো আপনারা পাচ্ছেন, আমি স্যাম্পল কোশ্চেন দিয়ে দিব। আর আমার বিজনেস কমিউনিকেশনে কিছু স্যাম্পল পোর্শনে কিছু আমি বুঝতে পারি নাই, এটা হয়তো আচ্ছা, আজকে এটা বলবো বিজনেস যে কমিউনিকেশন একটু আলোচনা করবো, যেহেতু আজকে বিজনেস কমিউনিকেশনের ক্লাস না, মাইন্ড এন্ড ফাইন্যান্সিয়াল সিস্টেমের ক্লাস। বিজনেস কমিউনিকেশন আপনি আছেন না? জি আছে। ওখানে আমরা ইনশাল্লাহ এটা আলোচনা করবো বিজনেস কমিউনিকেশনে। আজকে যেহেতু মাইন্ড এন্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম, এটা নিয়ে আলোচনা করি। ওখানে কোনো আপনি প্রয়োজনে গ্রুপে একটা পোস্ট দিয়ে দিন। অনেকে আছে গ্রুপে, যিনি জানেন তিনি রিপ্লাই দিবেন, সাথে সাথে আমি তো আছি। আর আমরা ক্লাসে তো আপনি নোট করে নিন কি কি প্রবলেম আপনি ফেস করতেছেন, ওগুলো নিয়ে আমরা আলোচনা করবো। প্লাস আপনাদের জন্য কিন্তু পরীক্ষার আগে আমি আবার একটা ক্লাস নিব, একবার বিজনেস কমিউনিকেশন পরীক্ষার আগে। ওই সময় কিন্তু আমরা যে প্রবলেম গুলো আপনারা ফেস করবেন বিজনেস কমিউনিকেশনে, ঠিক পরীক্ষার 1 দিন বা 2 দিন আগে আমরা ওইগুলো নিয়ে শুধু আলোচনা করে চেষ্টা করবো যে সলভ করে নিতে, যাতে পরীক্ষার সময় আলাদার মধ্যে কোনো সমস্যা না হয়। এবং একবারই আপনারা, আমি আশা করবো যেন একবার পরীক্ষা দিবেন, একবারই যেন পাশ করেন। তাহলে সবাইকে থ্যাংক ইউ এন্ড আসসালামু আলাইকুম। আমি শেষ করছি তাহলে আজকে ক্লাস।